আব্বু, আমি একটা মেয়েকে ভালোবাসি। তুই কাউকে ভালোবাসিস অথচ তা আমরা জানি না? কে সে মেয়ে? বিয়ের দিন যে মেয়েটা ঈশাকে সাজিয়েছিল, ওই মেয়েটি। আরে ওই মেয়েটা তো অনেক ভালো, দেখতে অনেক সুন্দর, কথাবার্তা অনেক ভালো। তুই তাহলে ওই মেয়ের ঠিকানা দে। আব্বু, ওর বাবা কখনো রাজি হবে না আমার সাথে ওর বিয়ে দেওয়ার জন্য। কি বলছিস কি তুই? হ্যাঁ আব্বু, আমি ঠিকই বলছি। আর ওর আব্বু চৌধুরী গ্রুপ কোম্পানির মালিক। এই কথা শুনে আকাশের আব্বু অনেক চমকে যায়, কেননা আকাশের আব্বু ওই কোম্পানি ভালো করে চিনে, কেননা চৌধুরী অনেকগুলো কোম্পানি আছে। তাহলে তো উনি কখনো রাজি হবে না। সেই জন্য আমি একটা চাকরি পাই, তারপর আমি ইরাকে বিয়ে করতে পারবো। তুমি বরং সাজ্জেদ বাবা মাকে মানা করে দাও। কথাগুলো বলে আকাশ ওর রুমে এসে চোখের পানি ফেলতে থাকে। এইদিকে আকাশের বাবা মা সাজের বাবা মায়ের সাথে কথা বলে সবটা জানিয়ে দেয়। এইদিকে এই খবর শুনে সাজ ওখানে কান্না করছে। সাজ আকাশের সাথে কথা না বলে রোজকে কল দেয়। রোজ কল রিসিভ করে শুনতে পায় সাজ কান্না করছে। কি রে, তুই কান্না কেন করছিস? আমার বাবা মা স্যারের বাসায় আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে গেছিল, কিন্তু স্যার ফিরিয়ে দিয়েছে। ফিরিয়ে তো দিবই, কারণ স্যার তো আমার মামাতো বোন ইরা আপুকে ভালোবাসে। ইরা? কোন ইরা? আরে বিয়েতে আমি পরিচয় করিয়ে দিয়েছিলাম না, ওই আপু। কি বলিস? ওনারা তো অনেক বড় লোক। তা তোর আপু কি ওনাকে বিয়ে করবে? আরে পাগলি, ওনাদের 4 বছরের রিলেশনশিপ। ওনারা দুজন দুজনকে অনেক ভালোবাসে, বুঝলি? বুঝতে পারছি, কিন্তু এখন আমি কি করব? আমার মনে হয় তুই ওনাকে ভুলে যা, কেননা তুই ওনাকে কখনো পাবি না। এদিকে আকাশ বিছানায় শুয়ে আছে। বিকেলে আকাশ আবারও বের হয় ইরার খোঁজ নিতে। তখন আনমনা হয়ে হাঁটতেছিল, তখন একটা গাড়ির সাথে ধাক্কা লাগে এবং পড়ে যায়। গাড়ি থেকে একটা লোক বের হয়। উনি আকাশকে দেখে চিনতে পারে, কারণ উনি সেই লোক যে কিনা অসুস্থ হয়ে পড়াতে আকাশ ওনাকে বাঁচায়। উনি আকাশকে উঠিয়ে হসপিটালে নিয়ে যায়। হসপিটালের ডক্টর আকাশকে দেখতে থাকে, পায়ে ব্যান্ডেজ করে দেয়, কারণ বাড়ি খাওয়ার ফলে হাঁটতে পারছে না। ওই লোকটি আকাশের পাশে এসে বসে। কেমন আছো তুমি? এখন কেমন লাগছে? এখন আগের চেয়ে ভালো লাগছে, কিন্তু আপনাকে তো চিনলাম না। আমাকে চিনতে পারছো না? আমি ওই লোকটা যাকে তুমি একদিন হসপিটালে নিয়ে এসেছিলে। জি আঙ্কেল, মনে পড়েছে। তোমার বাড়িতে কে আছে? বাবা মা, ভাই ছোট 2টা, আর বোনকে কয়েকদিন আগে বিয়ে দিয়েছি। বাবা 4 দিন হলো চাকরি থেকে রিটার্ন হয়েছে। আমি বেকার, চাকরি খোঁজার ব্যবস্থা করছি। পরিবারের অবস্থা তেমন একটা ভালো না। বুঝতে পারছি। তুমি আমার এই কার্ডটা রাখো, সুস্থ হয়ে এই অফিসে চলে আসবে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। ওই লোকটি চলে যায়। আকাশ হসপিটাল থেকে নেমে রিকশায় করে বাসায় চলে আসলে সবাই কারণ জানতে চায়। আকাশ ওনাদের কিছু একটা বলে বুঝিয়ে দেয়। এইদিকে 2 দিন পর আকাশ সুস্থ হয়ে ওই ঠিকানায় যেতে থাকে। এইদিকে যতই দিন যাচ্ছে আকাশ অনেক আপসেট হয়ে পড়ছে, কেননা এরা এখনো পর্যন্ত আকাশের সাথে যোগাযোগ করেনি। আকাশ ওই অফিসে যায়, ওখানে কার্ড দেখাতে সিকিউরিটি ভিতরে যেতে দেয়। অফিসটা অনেক বড়। আকাশ ওই আঙ্কেলের কেবিনে এসে বসে। উনি মিটিং শেষ করে রুমে চলে আসে। ওখানে এসে আকাশকে দেখতে পায়। আকাশ ওনাকে দেখে দাঁড়িয়ে সালাম করে। বসো তুমি। আসতে কোনো অসুবিধা হয়নি তো? কোনো সমস্যা হয়নি। তুমি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছো? এই তো মাস্টার শেষ করলাম। যাক ভালো। দেখো, এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নেই। আমি আর আমার মিসেস থাকে, তা নিয়ে আমাদের পরিবার। তুমি ওই দিন আমার জীবন বাঁচিয়ে আমার অনেক বড় উপকার করছো, তাই আমি তোমাকে একটা চাকরি দিব। আশা করি ওই চাকরিটা তুমি ভালোই করতে পারবে।
আকাশ ওনার কথায় খুশি হয়ে হ্যাঁ বলে দেয়। এরপর থেকে শুরু হলো আকাশের জীবন যুদ্ধের একটা সংগ্রাম। এখন আকাশের কাছে সব কিছুই আছে, কিন্তু নেই শুধুমাত্র ওর ভালোবাসা। 2 বছর পর আকাশ হঠাৎ করে ইরাকে দেখতে পায় একটা ফুটফুটে বাচ্চাকে নিয়ে বসে আছে পার্কের মধ্যে। যদিও আকাশ ইরাকে ঠিকই চিনেছে, তাই আকাশ যখন ইরার সামনে যায়, ইরা আকাশকে একটুও চিনতে পারেনি। আর কেন চিনতে পারেনি তার পিছনেও অনেক কারণ আছে, তা আপনারা জানতে পারবেন। আকাশ ইরার নাম ধরে ডাকে, কিন্তু ইরা আকাশের সাথে অপরিচিতদের মতো ব্যবহার করছে, তাই পাশের থেকে লোকজন আকাশের কাছে আসতে থাকে। তখন ইরার পিছন থেকে একটা মেয়ে বের হয়। শাড়ি পরা ছিল মেয়েটার। মেয়েটা বের হয়ে বলতে থাকে, এই যে কি ব্যাপার, আপনি আমার বোনকে এভাবে ডিস্টার্ব করছেন কেন? কে আপনি? তার আগে একটা কথা বলুন, আপনি কে? আর ইরা বিয়ে করলো কবে? আমি ঈশা, ও আমার খালাতো বোন। হ্যাঁ, এটা ঠিক, ওর নাম ইরা। আর ওর সাথে যে মেয়েটা আছে ও আমার মেয়ে। আমার পরিচয় পরে দিচ্ছি, তার আগে এটা বলুন, ইরা যখন বাংলাদেশ থেকে আমেরিকায় আসে এরপর কি হয়েছিল আমাকে বলবেন? তাহলে শুনুন। চলো বন্ধুরা, তাহলে 2 বছর আগে ফ্ল্যাশব্যাক শুনে আসি। তাহলে ইরার সাথে ঘটে যাওয়া ঘটনা এবং আকাশ কি করে আমেরিকায় আসলো, সবকিছু এই ফ্ল্যাশব্যাকের মাধ্যমেই জানতে পারবে। ফ্ল্যাশব্যাক। তারপর আমার বিয়ের সময় আমার এক দেবর ছিল। ওই আবার ইরাকে পছন্দ করে ফেলে। এইদিকে আমার বর এই দেশের একজন বড় হার্ট সার্জন, আর আমার দেবর একজন সায়েন্টিস্ট। তাই ইরার আব্বু রাজি হয়ে যায়, কারণ ছেলে ভালো, তাই রাজি হয়ে যায়। এরপর কি ইরার বিয়ে হয়েছে? মানে ও কি রাজি ছিল? এইদিকে ইরার বাবা ওনাদের কথা দিয়েছিল আমার যেই দিন বিয়ে হবে ওই দিনই ইরার সাথে ওরও বিয়ে হবে। তবে এই কথাগুলো যেন ইরাকে না জানানো হয়, তাই বলেছিল। বিয়েটা কি হয়েছে? না, কোনো না। যখন ইরাকে জানানো হলো, ইরা তখন কান্না করেছিল, কিন্তু ইরার আব্বু তখন কথাই শুনেনি। উনি ইরাকে বলে দিয়েছিলেন যদি ইরা এই বিয়েতে রাজি না হয় তাহলে উনি বিষ খেয়ে মারা যাবেন। বিষের প্রভাবে ওর ব্রেনে আঘাত করে। পরে ইরা রাজি হয়ে যায়। ইরাকে যখন বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়া হয়, তখন বিয়ে হওয়ার আগেই ইরা অজ্ঞান হয়ে যায়। আর আমরা ওকে নিয়ে হসপিটালে নিয়ে যাই। হসপিটালের ডক্টর জানায় ইরা বিষ খেয়েছে। ডক্টর বিষ তো বের করেছে, কিন্তু কিন্তু কি? বিষের প্রভাবে ওর ব্রেনে আঘাত করে, যার জন্য অনেক স্মৃতি ভুলে যায়। কি বলছেন এইগুলো? হ্যাঁ, ঠিক বলছি। ডাক্তার বলেছেন ওকে আগের কিছু পুরনো স্মৃতি যদি মনে করিয়ে দিতে পারে তাহলে কিছুটা ঠিক হবে আস্তে আস্তে। তাহলে ওকে বাংলাদেশে নিয়ে কেন যায়নি? যাবে কি করে? ওর বাবা ইরার টেনশনে হার্ট অ্যাটাক করে মারা যায়। ইরার বাবা মারা যায়? হ্যাঁ, এরপর ইরা তো এখানেই একা একা থাকে কিভাবে, তাই আমরা ওকে আমাদের সাথে রেখে দিই। এখন আমাদের সাথেই থাকতে থাকতে আমাদের চিনে। ফ্ল্যাশব্যাক শেষ, গল্পে ফিরে আসি। এরপর কি ওর আর বিয়ে হয়নি? না, আসলে আমার দেওর আর ওকে বিয়ে করেনি, কারণ আমার দেওর ভালোই করে বুঝতে পেরেছিল ও বিয়েতে মত ছিল না, তাই বিষ খেয়েছে। সেই জন্য ও আর ওকে বিয়ে করেনি, আর আমরাও ওকে আর বিয়ে দিইনি। তাই ওকে নিয়ে এভাবেই মাঝে মাঝে ঘুরতে বের হই। বাংলাদেশ তো ফুপু আছে। আপনি এত কিছু কি করে জানেন? কারণ ওই ছেলের জন্য বিষ খেয়েছে, সে ছেলে আমি।
তার মানে আপনার নাম? আমি আকাশ। এই দেখুন আমার আর ইরার ছবি, তাও বাংলাদেশে। এরপর আকাশ সব কিছু ওকে দেখাতে থাকে। হ্যাঁ, এরা এই নামটাই বলেছিল, কিন্তু এখন কি করবেন ভাবছেন? যদি আপনারা অনুমতি দেন আমি ইরাকে বাংলাদেশে নিয়ে গিয়ে আবার ওর স্মৃতি ফিরিয়ে আনার ব্যবস্থা করব। কিন্তু আপনি পারবেন তো? কারণ ওসব স্মৃতি জড়িয়ে আছে বাংলাদেশে, তাই ওকে ওখানে নিয়ে গেলে কাছে মানুষদের দেখতে দেখতে চিনতে পেরে যাবে আশা করি। তাহলে চলুন, তাহলে বাসায়। ওখানে আমার মা বাবার সাথে কথা বলে আপনি না হয় ইরাকে নিয়ে যাবেন। তাই হলে ভালো হয়। ওরা ঈশাদের বাসায় গেল। ওখানে ঈশার মায়ের সাথে কথা বলতে থাকলো। কিছুক্ষণ পর ঈশার বাবা আসলো, আর উনি আকাশকে দেখে চিনতে পারে, কেননা আকাশ আমেরিকায় এসেছে মূলত কোম্পানির সাথে ডিল করার জন্য। আরে আঙ্কেল, আপনি এখানে? আমার তো একই প্রশ্ন, তুমি এখানে কেন? আঙ্কেল, আমি আমার ভালোবাসার মানুষটাকে আজকে খুঁজে পেলাম। তুমি তো বাংলাদেশে গেলে ওর কথা প্রায় আমাকে বলতে, তা সে মেয়েটি কে? এরপর আকাশ হাত তুলে আঙুল দেখে দেয় ইরার দিকে। ইরাই আমার সেই হারিয়ে যাওয়া ভালোবাসা। সত্যি ইরা অনেক লাকি যে তোমার মতো একজন ছেলেকে ও ভালোবেসেছে। তুমি ওকে নিয়ে যেতে পারো। না, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। ইরা, উনি তোমার স্বামী। কি বলছো? আমি বিয়ে করলাম কবে? ইরা, তুমি যখন বাংলাদেশে ছিলে তখন। তাই তোমার স্বামী এখন তোমাকে নিতে এসেছে। উনি আমার স্বামী হলে আমাকে এতদিন কেন নিতে আসেনি? আসলে আমি বাড়ি তৈরি করছিলাম তো, সেজন্য তোমাকে এখানে রেখে গিয়েছিলাম। এখন বাড়ি তৈরি শেষ, তাই তোমাকে নেওয়ার জন্য এসেছি। আচ্ছা, তাহলে ব্যাগ গুছিয়ে নিয়ে আসি। আচ্ছা যাও। আচ্ছা আঙ্কেল, ওর আর কোনো সমস্যা নেই তো? মানে মেন্টালি কোনো সমস্যা? ওই রকম কোনো সমস্যা নেই, ও একদম নর্মাল, শুধু বাংলাদেশের স্মৃতি মনে নেই। তাহলে আমি ওকে নিয়ে যাচ্ছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ ওকে এতটা দিন এভাবে আগলে রাখার জন্য। কি যে বলেন না, ভাগ্য তো ওর ভালো যে আপনার মতো একজন বড় মানুষকে ও ভালোবেসেছে। তাহলে আমি ওকে নিয়ে যাচ্ছি। যদি কোনো সমস্যা হয় তাহলে আমি আপনাদের সাথে যোগাযোগ করব। ঠিক আছে। এইদিকে আকাশ হাসি মুখে ইরাকে নিয়ে চলে আসে ওখান থেকে। তবে আসার আগে একটা মিটিং ছিল, তাই ওই মিটিং রুমে ইরাকে নিয়ে যায়, সবার সাথে পরিচয় করিয়ে দেয়। পরিচয় করিয়ে দেওয়ার পর্ব শেষ হলে আকাশ ওর চেয়ারে ইরাকে বসতে বলে, কিন্তু ইরা প্রথমে রাজি হয়নি। তাই আকাশ ইরার হাত ধরে ওকে নিয়ে এনে বসায়। মিটিং শেষ করে আকাশ বেরিয়ে পড়ে। কয়েকটা গাড়ি আকাশকে এয়ারপোর্টে ছাড়ার জন্য আসে। ওরা দুইজনেই ট্রেনে গিয়ে বসে। 7 ঘন্টা পর ওরা বাংলাদেশে আসে। বাংলাদেশে এসে আকাশ ইরাকে নিয়ে একটা বাড়িতে ওঠে। বাড়িটা হচ্ছে যিনি আকাশকে চাকরি দিয়েছিলেন, এটা উনারই বাড়ি। এখন হয়তো ভাবছেন আকাশ তো ওখানে চাকরি করত, তাহলে এত কিছু পেল কি করে? এইসব প্রশ্নের উত্তর আপনারা জানতে পারবেন ইরা সুস্থ হলে। কারণ এখন যদি সে কাহিনীগুলো বলি আপনাদের, তাহলে হবে কি, এখন আপনাদের বলতে হবে। পরে ইরা সুস্থ হলে ওকে বলতে হবে, তাই একটু ধৈর্য ধরে থাকলে সবটা পরেই শুনতে পারবেন। এইদিকে ইরাকে বাড়িতে নিয়ে আসাতে আকাশ, ওর বাবা মা, ভাই, ওরা তো অবাক। আকাশ, এই মেয়েটি কে? এখন হয়তো আপনারা ভাবছেন আকাশের আব্বু তো ইরাকে চেনার কথা, তাহলে হঠাৎ কেন চিনতে পারছে না? আসলে সমস্যাটা হয়েছে আকাশের আব্বুর চোখে। উনি চশমা ছাড়া দেখতে পায় না, তাই আকাশ ওর আব্বুকে চশমা পরিয়ে দেয়। ও হচ্ছে আমার হারিয়ে যাওয়া ভালোবাসা ইরা। আমি তোমাকে বলেছিলাম না ওকে আমি খুঁজে বের করবই। দেখলে তো আজকে পেয়ে গেলাম। তবে ওর মাথা থেকে বাংলাদেশের সব স্মৃতি মুছে গিয়েছে, তাই ও কাউকে চিনতে পারছে না। তাই আমি ওকে রুমে নিয়ে গেলাম। কিছুক্ষণ পর কাজী সাহেব আসবে, আমরা বিয়ে করে নেব। আর ইরাকে তোমরা কোনো প্রেশার দেবে না,
আমি ওকে আস্তে আস্তে সব মনে করিয়ে দিতে সাহায্য করব। আচ্ছা তাই করিস। এখন ওকে নিয়ে উপরে যা। আসো আমার সাথে। তার আগে তোমার সাথে সবার পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে আমার ছোট ভাই সাগর, আর এনারা আমার বাবা মা। ইরা আকাশের বাবা মায়ের পা ধরে সালাম দেয়। ওনারা ইরার ব্যবহারে খুব খুশি হয়। আকাশ ইরাকে নিয়ে রুমে চলে আসে। ওখানে ইরা ও আকাশ ফ্রেশ হয়ে নেয়। কিছুক্ষণ পর কাজী সাহেব এসে ওদের বিয়ে পড়াতে থাকে। তুমি না বললে আমাদের বিয়ে হয়ে গেছে, তাহলে এখন আবার বিয়ে? ওটা তো ওই দেশে, এই দেশে থাকতে হলে আবার বলতে হবে। কবুল কবুল। এরপর আকাশও কবুল বলে। ওদের বিয়েটা হয়ে যায়। এরপর রেজিস্ট্রির খাতায় ওরা দুইজনে সাইন করে দেয়। কাজী সাহেব চলে যান। ওদের এই বিয়েতে রোজ, সাজ ও রাশেদ উপস্থিত ছিল। বিয়ে শেষে রাশেদ এসে আকাশকে জড়িয়ে ধরে। যাক বন্ধু, অনেকদিন পর তোর মুখে হাসি দেখলাম। সবই আল্লাহর মেহেরবানি। তা আমি রোজকে ভাবি বলে ডাকবো না নাম ধরে? আমাকে রোজ বলেই ডাকবেন। আমার মামাতো বোন আমাকে চিনতে পারছে না, কোনো ব্যাপার না। ভাগ্য ভালো আমাকে সব কিছু বলছেন, নয়তো এই ব্যবহারে আমি কষ্ট পেতাম। বুঝতে পারছি। ইরা, তোমার সাথে পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে আমার বন্ধু রাশেদ, আর ওর বউ হচ্ছে রোজ। আর রোজ হচ্ছে তোমার আপন ফুফাতো বোন। সত্যিও আমার ফুপুর মেয়ে? হ্যাঁ, এখানে তোমার অনেক আত্মীয় আছে, যাদের সাথে তোমার পরেও দেখা করিয়ে দেবো। কিছুক্ষণ পর সাজ এসে আকাশকে জড়িয়ে ধরে। সাজ যে এমনটা করবে তা আকাশ বুঝতে পেরেছিল। সাজ এমন করাতে ইরা বলে ওঠে, এই মেয়ে, তোমার কত বড় সাহস! তুমি আমার সামনে আমার জামাইকে জড়িয়ে ধরছো। সরি আপু, আর ধরবো না। ঠিক আছে ঠিক আছে, আর যেন না দেখি। এখন তাহলে খাওয়া দাওয়া করে তারপর এই রাতে এখানে থেকে সকালে যেতে পারবেন। আর রোজ, আজকে রাতে আমি তোমার সাথে ঘুমাবো। হ্যাঁ, তাহলে আমি কার সাথে ঘুমাবো? কার সাথে আবার? আমার জামাইয়ের সাথে। তো আপনি আপনার জামাইয়ের সাথে ঘুমাতে পারবেন না? আমি তো কখনো কোনো ছেলের সাথে ঘুমাইনি কখনো। রাশেদ থাক, এই অবস্থায় দরকার নেই। আর একটা রাতেরই ব্যাপার। তাই সাজ, তুমিও ওদের সাথে ঘুমাতে পারো। তাহলে গল্প করতে করতে অনেক সময় কেটে যাবে। এমনিতেও রাত 2টা, এখন আর তেমন কিছু হবে না। আচ্ছা ঠিক আছে। রোজ, তাহলে ওকে নিয়ে যাও। ওরা চলে গেলে আকাশ রাশেদকে নিয়ে ওর রুমে চলে আসে। ওরা ওখানে বসে আছে। তখন রাশেদ বলে, তুই ইরাকে নিয়ে তো ঘুমাতে পারতি। না রাশেদ, এরা যতদিন যা পর্যন্ত ভালো হবে ততদিন আমি ওকে স্ত্রীর অধিকার দেব না। তাহলে ওকে বিয়ে করলি কেন? আরে আমরা একসাথেই ঘুমাবো, কিন্তু ওরকম কিছু হবে না। আমি চাই ও আমার জন্য যে ভালোবাসা জাগিয়ে রেখেছে তা যেন আমি ওর কাছ থেকেই পাই। তাহলে এবার ঘুমা। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে ফ্রেশ হয়ে নেয়। সবাই নাস্তা করতে চলে এসেছে। রোজ, রাশেদ, সাজ ওরাও চলে গিয়েছে। ওরা যাওয়ার পর আকাশ ইরাকে নিয়ে ওদের আগের বাড়িতে যায়। কেননা ওই বাড়িতে ইরার সব স্মৃতি লুকিয়ে আছে, তাই ওই বাড়িতে যায়। আকাশ গাড়ি চালাচ্ছে আর ইরা বসে বসে রাস্তার চারপাশে তাকে দেখছে। এইদিকে আকাশ ইরাকে সবকিছু দেখাতে থাকে আর বলতে থাকে। কিছুক্ষণ পর ওরা ইরাদের বাড়িতে আসে। এখানে এসে ইরা বাড়িটার দিকে তাকিয়ে আছে। কি হলো ইরা, দাঁড়িয়ে আছো যে? ভেতরে চলো। বাড়িটা খুব চেনা চেনা লাগছে আমার। সত্যি? মনে করার চেষ্টা করো। কোথায় দেখেছো? মনে পড়েছে। কি মনে পড়েছে? এই বাড়িটা আমি ছবির অ্যালবামে দেখেছি। আচ্ছা, এখন ভেতরে চলো তাহলে। হয়তো কিছু মনে পড়তে পারো তোমার। চলো। আকাশ ইরাকে পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখাতে থাকে। কেননা এই বাড়িতে ইরা চলে যাওয়ার পর আকাশ অনেকবার এসেছে। আকাশ ইরাকে ওর রুমে নিয়ে যায়। ওই রুমে ইরার অনেকগুলো ছবি ছিল। তার সবগুলো ছবি আকাশের সাথে তুলেছিল। ইরা ওই সব ছবিগুলি দেখতে থাকে। আচ্ছা, আমরা দুজনে তো কখনো এমন ছবি উঠাইনি, তাহলে এই ছবি আসলো কোথা থেকে? ও, তুমি বুঝতে পারবে আস্তে আস্তে। এখন বলো,
বাড়িটা দেখে তোমার কিছু মনে পড়েছে কি? হ্যাঁ মনে তো পড়েছে কিন্তু আবার যেন সব গুলিয়ে যাচ্ছে। ও, বুঝতে পেরেছি। তা একটা কাজ করো, তুমি চাইলে আমি তোমাকে নিয়ে কয়েকটা দিন থাকতে পারি। আমরা ওই বাড়ি ছেড়ে এখানে কেন থাকবো? ঠিক আছে, তোমাকে থাকতে হবে না। আমরা জাস্ট এখানে কিছু সময় থেকে এরপর চলে যাব। ঠিক আছে, এখানে চা কফি কিছু কি পাওয়া যাবে? হ্যাঁ, যাবে তো। তুমি এখানে অপেক্ষা করো, আমি আসতেছি। আকাশ রান্নাঘরে গিয়ে কফি বানিয়ে নিয়ে আসে। কিছুক্ষণ পর দুইজনে কফি খেতে খেতে ছাদের দোলনায় দোল খেতে থাকে, সাথে ওরা কথা বলতে থাকে। এইদিকে আকাশের কল আসে, কেননা অফিসে অনেক কাজ পড়ে আছে, তাই এখন যেতে হবে আকাশকে। ইরা, তাহলে এখন চলো আমরা উঠি। এত তাড়াতাড়ি চলে যাবে? অফিসে যেতে হবে। না গেলে হয় না? আসলে অফিসে অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ পড়ে আছে, ওটা শেষ করতে হবে। আচ্ছা চলো তাহলে, কিন্তু কোলে করে নিতে হবে। তুমি চাইলে কেন, আরো অনেকভাবেই নিয়ে যেতে পারবো। যেমন? আকাশ ইরাকে অন্যভাবে কাঁধে তুলে নেয়। বাড়ি থেকে বের হয়ে ইরাকে নিয়ে অফিসে যায়। এইদিকে ইরা তো অফিস দেখে পুরাই অবাক, কেননা এত বড় আর এত সুন্দর অফিস। ইরা, কি দেখছো? এত সুন্দর আর বড় অফিসে তুমি কাজ করো? কাজ করি না, এই কোম্পানির চেয়ারম্যান আমি। কি বলছো, এত বড় কোম্পানির চেয়ারম্যান তুমি? হ্যাঁ, এখন সব কথা কি এখানেই বলবো, না ভেতরে যাবে? চলো। ইরা আকাশের হাত ধরে ভিতরে যায়। সিকিউরিটি আকাশকে সালাম দেয়। আকাশ ইরাকে ওর কেবিনে বসিয়ে রাখে। ইরা, এখানে বসে থাকো, কোথাও যাবে না। রুম বাইরে থেকে লক করা থাকবে, ওয়াশরুম এদিকে, তুমি ফ্রেশ হতে পারবে। আর কিছু খেতে চাইলে কফি এখানে আছে। বুঝতে পারছি, তাহলে তুমি যাও। এইদিকে আকাশ মিটিং রুমে চলে যায়, অন্যদিকে ইরা চলে আসে আকাশের চেয়ারের কাছে। ওখানে আকাশ ও ইরার ছবি দেখতে পায়, তাই ইরা চেয়ারে বসে ছবির দিকে তাকিয়ে আছে, তার সাথে বাকি ছবিগুলো দেখতে থাকে। এইদিকে 1 ঘন্টা পর আকাশ ফিরে এসে দেখে ইরা কম্পিউটারে কি দেখছে, তাই ফিরে এসে ইরাকে প্রশ্ন করে, এই কি, তুমি কি করছো? বেশি কিছু না, ছবিগুলো দেখতেছি, কত সুন্দর তাই না? হ্যাঁ, অনেক সুন্দর। এই ছবিগুলো দেখে মনে হচ্ছে অনেক আগে তুলেছিলে তাই না? হ্যাঁ। কিন্তু তখন তো আমি তোমাকে তেমন একটা জানতামও না, তাহলে কি করে? চিন্তা করো না, এখন কিছুদিন যাক, সব কিছু মনে পড়বে। আচ্ছা, আমার মনে পড়লে তখন কিছু হবে না তো? কিছু হবে না, এখন তুমি এখানে বসো, আমি একটু কাজ করব। না, আমি উঠবো না। তার জন্য ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? আকাশ ইরাকে চেয়ার থেকে উঠিয়ে নিজের চেয়ারে বসে, আর আকাশ ওর কোলে ইরাকে বসায়। দেখলে তো, তোমাকে আর কষ্ট করে উঠতে হলো না। খালি দুষ্টুমি করার ধান্দা তোমার। কি করব, তুমি যে কাজগুলো করোই এমন। হয়েছে, এবার চুপ করো, কাজ শেষ করে বাসায় যেতে হবে। চিন্তা করো না, 10 মিনিট লাগবে। 10 মিনিট পর ওরা বাসায় চলে আসলো। বাসায় এসে ওরা রুমে চলে যায়। ওখানে ওরা নিজেদের মতো করে বসে থাকে। এইদিকে দিন যতই যাচ্ছে, ইরা আর আকাশের মধ্যে সম্পর্কটা কমছে। তার কারণ হচ্ছে ওদের মধ্যে কোনো ফিজিক্যালি কোনো রিলেশন না হওয়ায়। কেননা ইরা আকাশকে বলে বাচ্চা নেবে, কিন্তু আকাশ রাজি হচ্ছে না, কারণ আকাশ চায় ইরা সুস্থ হোক। কেননা ইরা যদি স্মৃতি ফিরে পেয়ে আবার আমেরিকায় ঘটনা ভুলে যায়, তাহলে তো সমস্যা হবে অনেক। তাই আকাশ কিছুই করছে না। এই নিয়ে ওদের মাঝে ঝগড়া। তুমি নিবে কিনা তা বলো। ঠিক আছে, তাই হবে। আকাশের কথা শুনে ইরা তো অনেক খুশি, কেননা ইরাও তাই চায়।
কিন্তু আকাশের মনের মধ্যে সে ভয়টা কাজ করে। যদিও স্মৃতি ফিরে পেলে ইরা আকাশকে ফিরে পাবে, কিন্তু ইরা বাচ্চা নিয়ে। এইদিকে আকাশ অন্য কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায়। তাহলে তো ভালো হয়েছে, তুমি বাইরে একা একা চলে যাও। আমার তোমার বাবা মাকে তোর নাতি নাতনির মুখ দেখাতে হবে। তোমার দেখে একটু শরম লাগছে না? একটুও লাগছে না। এইদিকে 2 মাস পর ইরার বমি বমি ভাব আসে, তাই আকাশের ছোট ভাই ডক্টর ডেকে আনে। ডক্টর চেক আপ করে জানিয়ে দেয়, অভিনন্দন মিস্টার শাহজাহান, আপনি দাদু হতে চলেছেন। আর আকাশ আসলে ওকে বলবেন আমার কাছে যেন এরাকে নিয়ে আসে, কারণ ওর কিছু টেস্ট করতে হবে। আচ্ছা, ভয়ের কোনো কারণ নেই তো? না, ভয়ের কারণ নেই। এখন তাহলে আমি চলি। এইদিকে ডক্টর চলে যান। অন্যদিকে আকাশকে এই খবরটা দেওয়া হয়। আকাশ খবর পেয়ে বাসায় চলে আসে। বাসায় এসে ইরার পাশে বসে। সত্যি আকাশ, তুমি তোমার কথা রেখেছো। আমিও অনেক খুশি হয়েছি যে তুমি তোমার স্মৃতি ফিরে পেয়েছো। আমিও ভাবতে পারিনি তোমাকে কখনো ফিরে পাবো। চিন্তা করো না, এরপর থেকে আমাদের জীবনে আর কোনো দুঃখ থাকবে না। তা তো বুঝলাম, কিন্তু আমাকে এটা বলো, আমি আমেরিকায় যাওয়ার পর কি হয়েছিল তোমার মাঝে? আর তুমি এত বড় লোক হলে কি করে? সে অনেক কাহিনী বলে শেষ করা যাবে না। আগে তুমি সুস্থ হও, তারপর আমি তোমাকে সব কিছু বলবো। আমি তো এখন সুস্থই আছি। ডক্টর বলেছে তোমাকে নিয়ে হসপিটালে যেতে, কিছু টেস্ট করাবে। ভয়ের কোনো কারণ নেই তো? এমন কোনো কারণ নেই, এখন তুমি রেস্ট নাও। আমি তাহলে একটু আসতেছি। আকাশ চলে যায় অফিসে আবার। এইদিকে পরের দিন সকালে আকাশ ইরাকে নিয়ে চলে আসে হসপিটালে, কেননা আজকে হসপিটালে যেতে হবে বলে গতকালই সব কাজ শেষ করে নেয়। এইদিকে ডক্টর অনেকগুলো টেস্ট করতে দেয়। আকাশ ইরাকে নিয়ে সেই সব কিছু টেস্ট করে নেয়। ওরা টেস্ট করে বাসায় চলে আসে। এইদিকে ইরা ভয় পাচ্ছে, কেননা রিপোর্ট যদি উল্টাপাল্টা কিছু আসে তাহলে তো সমস্যা। সেই জন্য 2 দিন পর আকাশ রিপোর্টের জন্য যায় ডক্টরের কাছে, সাথে ডক্টরের সাথে কথা বলে। ডক্টর, কোনো সমস্যা নেই তো? না, কোনো সমস্যা নেই, তবে ইরাকে ভালো করে দেখাশোনা করলেই হবে। তার সাথে পুষ্টি জাতীয় খাবার খেতে হবে, তাহলে বাচ্চা ও এরা দুজনেই সুস্থ থাকবে। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। আচ্ছা, যাও। মাসে একবার করে নিয়ে এসে চেক আপ করিয়ে নিয়ে যেও। ঠিক আছে ডক্টর। আকাশ বাড়িতে চলে আসে। বাড়িতে আসাতে সবাই একের পর এক কথা বলেই যাচ্ছে কোনো সমস্যা হয়েছে কিনা। কোনো সমস্যা হয়নি, ডক্টর বলেছে শুধু মাসে গিয়ে একবার করে দেখা করতে বলেছে, আর বলেছে ওকে পুষ্টিকর খাবার দেওয়ার জন্য। এইদিকে ইরাকে নিয়ে আকাশ রুমে চলে যায়। আচ্ছা, আমাকে ওই কথাগুলো কবে বলবে? যেদিন আমাদের বেবি পৃথিবীতে আসবে সেদিন। আচ্ছা, তাহলে তো আর 2 মাস বাকি আছে। 2 মাস পর তুমি সবটা জানতে পারবে। এইদিকে 2 মাস শেষ। ইরার বাচ্চা হওয়ার আগের দিন ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ওখানে ইরাকে দেখাশোনা করার জন্য নার্স রাখা হয়। পরের দিন অপারেশন থিয়েটারের রুমে ইরাকে নিয়ে যাওয়া হয়। 30 মিনিট পর ওই রুম থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসছিল। তা শুনে পরিবারের সবাই খুশি হয়। কিছুক্ষণ পর ডক্টর বাহিরে আসে। আপনারা দাদা দাদি হতে চলেছেন, আপনাদের নাতি হয়েছে, এর আগে আজকেই নিয়ে যেতে পারেন। ওই দিন ইরাকে বাড়িতে নিয়ে আসা হলো। ওখানে সবাই ইরার রুমে ইরার বেবিকে দেখে আদর করে চলে যায়। এখন রুমে শুধু ইরা আর আকাশ ও ওদের বেবি। এখন তো বলো। তুমি যখন আমার সাথে যোগাযোগ করনি তখন আমার অবস্থা অনেক খারাপ ছিল। তখন একটা গাড়ির সাথে ধাক্কা খাই। ওই লোকটা আমাকে হসপিটালে নিয়ে গেল। তখন লোকটা আমাকে একটা কার্ড দিল, আমি সুস্থ হয়ে ওখানে গেলাম। আচ্ছা, এটার জন্য তোমাকে চাকরি দিল?
কারণ আমি একজন ওনাকে বাঁচিয়েছিলাম সেই জন্য। এইভাবে ওনার অফিসে আমি কাজ করতে থাকি। এইভাবে 2 মাস যাওয়ার পর উনি অসুস্থ হয়ে যায়। তারপর কি হলো? এরপর আমি ওনাকে নিয়ে হসপিটালে যাই। তখন ওনার অবস্থা অনেক খারাপ ছিল। উনি একজন উকিলকে ডেকে এনে আমার নামে ওনার সব সম্পত্তি লিখে দেয়। উনি যে এমনটা করবে আমি কখনো ভাবতে পারিনি। তা উনি এখন কোথায়? আমাকে সব কিছু দেওয়ার 3 দিন পর উনি অফিসে আসে। ওখানে সবার সামনে ঘোষণা করে আমাকে চেয়ারম্যান করেছে। ওই সময় ওনার আবার হার্ট অ্যাটাক আসে আর ওখানেই মারা যায়। সত্যি আজকে ওনার জন্য আমি তোমাকে ফিরে পেয়েছি। আমি একজন ভালো মানুষকে হারিয়ে ফেলেছি, আর এইভাবে আমি বেকার থেকে হয়ে উঠে এখন কোটি টাকার মালিক। আকাশ, তুমি আমাকে ভুলে যাও। ঠিক আছে, ভুলে যাব। সত্যি আকাশ, এবার আমি অনেক সিরিয়াস। আমিও তো তাই বলছি, ভুলে যাব তোমাকে। ধ্যাত। এইদিকে ইরা বিরক্ত হয়ে গাড়ি নিয়ে চলে যায়। এইদিকে আকাশ বসে আছে বেঞ্চের উপরে। ইরার সাথে আকাশের সম্পর্কটা 4 বছর ধরে। এই 4 বছরে এই নিয়ে ইরা প্রায় 300 বারেরও বেশি ওকে ভুলে যাওয়ার কথা বলেছে। আর ইরার জবাবে আকাশও হ্যাঁ মিলিয়ে যাচ্ছে। এইদিকে আপনাদের সাথে ইরার পরিচয় করিয়ে দিই। ইরার পুরো নাম হচ্ছে ইরা চৌধুরী। চৌধুরী গ্রুপ অফ কোম্পানির একমাত্র মালিকের মেয়ে, যে কিনা ভালোবাসে সাধারণ একটা গরিব ছেলেকে। সেই গরিব ছেলেই হচ্ছে আকাশ। আকাশ হচ্ছে আমাদের গল্পের হিরো। আকাশের পরিবারে ওর ছোট 2 ভাই ও একটা বোন আছে। তার মধ্যে আকাশের বোন ওর থেকে ছোট, তবে ওর বিয়ের জন্য চারিদিক থেকে সম্বন্ধ আসতেছে, কিন্তু টাকার জন্য কিছুই করতে পারতেছে না। বাকি রইল ওর 2 ভাই। ওরা লেখাপড়া করতেছে, কিন্তু টাকার জন্য তেমন কিছু করতে পারতেছে না। বাকি রইল আকাশের পরিবারের বাবা মার কথা। মা গৃহিণী আর বাবা একটা চাকরি করে, মাসে 15,000 টাকা পায়। কিন্তু এই টাকা দিয়ে তাদের পরিবারের কিছুই হয় না, কেননা এতগুলো মানুষের ভরণ পোষণ করতে পারে না আকাশের বাবা। নায়কের পরিচয় তো পেয়েছেন, তাহলে চলুন এবার গল্পে ফিরে যাই। ইরা চলে যাওয়ার পর আকাশের বন্ধু ওখানে আসে। বন্ধু, তুই এখানে কেন? আর এইভাবে মনমরা হয়ে বসে আছিস কেন? তুই তো সব জানিস, কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। সেটা তো আমিও ভাবছি। আমি নিজেও বেকার, তার সাথে তুইও বেকার। আমার তাও তো বড় ভাই আছে সংসার দেখার জন্য, কিন্তু তোর জন্য আমার চিন্তা হয় বেশি। কি করব, এদিকে ইরা তো আমার অবস্থা খারাপ করে দিচ্ছে, কিছু করছি না বলে। আমি বলি কি, তুই ইরার থেকে টাকা ধার নে। কি বলছিস তুই এগুলো? তাই বলে ওর থেকে নেব? দেখ, এতটা খারাপ অবস্থা হয়নি আমার যে গার্লফ্রেন্ডের থেকে টাকা নিয়ে কিছু করব। কিন্তু এইভাবে আর কতদিন? কি করব বল, মাস্টার শেষ করেও বেকার বসে আছি, ঘুষের জন্য চাকরিও করতে পারছি না। তুই চাইলে আমি তোকে একটা টিউশন ধরিয়ে দিতে পারি। সত্যি বন্ধু, তাহলে অনেক উপকার হয়। বাবা অনেক কষ্টে সংসার চালাচ্ছে, বাবার এই কষ্ট আমি দেখতে পাচ্ছি না। তাহলে আমি কথা বলে তোকে জানাবো। ঠিক আছে বন্ধু। তাহলে আমি আসি, তুইও বাড়িতে যা। এইদিকে রাশেদ চলে যায়। অন্যদিকে আকাশ রমনা পার্ক থেকে মতিঝিল পর্যন্ত হেঁটে হেঁটে আসে, কেননা আকাশের পকেটে একটা টাকাও নেই যে গাড়িতে করে আসবে। বাড়ির সামনে আসতেই আকাশের বোন নিচে নেমে আসে। ঈশা, কোথায় যাচ্ছি তুই? হ্যাঁ ভাইয়া, আমার ভার্সিটিতে যেতে হবে, ক্লাস আছে। কিন্তু কিন্তু কি বোন? আমার কাছে ভাড়ার টাকাও নেই। মাকে বলেছি, মায়ের হাতে টাকা নেই, কিন্তু ক্লাস আছে। বিদায়, আমাকে যেতে হবে ভাইয়া। এইদিকে ঈশার কথা শুনে আকাশ চোখের পানি ছেড়ে দেয়। তা
ঈশা দেখে নিজেও কেঁদে দেয় এবং আকাশকে জড়িয়ে ধরে। কাঁদছি না ভাইয়া, চিন্তা করিস না, আমি যেতে পারবো হেঁটে হেঁটে। তুই অনেক ঘেমে গেছিস, বাসায় কারেন্ট নেই, বিদ্যুৎ বিল বাকি আছে। চিন্তা করিস না, ভাইয়া দেখি ছোটখাটো কিছু একটা করতে পারি কিনা। তুই এতটা রাস্তা হেঁটে হেঁটে যাবি? কিছু হবে না ভাইয়া, আমি গেলাম। এইদিকে ঈশা চলে যায়, অন্যদিকে আকাশ চোখ মুছতে মুছতে চলে আসে রুমে। ওখানে আসাতে আকাশের ছোট ভাইগুলো এসে বলে, ভাইয়া আমার স্কুলের ফি বাকি আছে। স্যার বলেছে এভাবে যদি পরীক্ষার সময় টাকা না দেই তাহলে পরীক্ষা দিতে দিবে না আমাদের দুজনকে। একটা মাস অপেক্ষা করো, আমি টাকার ব্যবস্থা করতেছি। এইদিকে দুপুরবেলায় খাবার খাওয়ার জন্য আকাশ ও ওর বাকি দুই ভাই ও বোন আসে খাবার খাওয়ার জন্য। তখন ওর মা ডাল আর ভর্তা দিয়েছিল। এতে আশ্চর্য হবার কিছুই নেই। এই খাবারগুলো আকাশদের প্রতিদিনই খেতে হয়, কেননা আকাশের পরিবারের বাড়ি ভাড়া, গ্যাস বিল, বিদ্যুৎ বিল নিয়ে মাসে চলে যায় 10,000 টাকা। বাকি 5,000 টাকা দিয়ে ওদের পরিবারের সবাইকে চলতে হয়। এইদিকে ওরা খাওয়া শেষ করে। এইদিকে আকাশকে কেউ কিছু বলে না, কেননা আকাশ মাঝে মাঝে টুকটাক কাজ করে যে টাকা পায় সেই টাকা দিয়ে ওর ভাই ও বোনদের জন্য কিছু না কিছু নিয়ে আসে। বিকেলবেলা আকাশের বাবা হেঁটে হেঁটে বাড়িতে আসে। উনি আসতেই আকাশ ওর বাবাকে পানি দেয়। এই নাও বাবা, পানি খাও। আকাশের বাবা পানির গ্লাস থেকে পানি খায়, কেননা আকাশের বাবা প্রতিদিন অফিসে হেঁটে হেঁটে যায় আবার আসে। আকাশ, কোনো ব্যবস্থা কি হলো? আব্বু, এই তো টুকটাক কাজ করছি। আমার এক বন্ধুর সাথে যোগাযোগ করলাম, ও বলছে আমার কোনো না কোনো একটা ব্যবস্থা করে দেবে। আমিও আগের মতো পারছি না কিছু করতে, অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এতগুলো লোক, তার উপর তোর ছোট বোনকেও তো বিয়ে দিতে হবে। এই মাত্র কয়েক টাকা বেতন পাই। আব্বু চিন্তা করো না, আমি কিছু একটা ব্যবস্থা করব। এরই মধ্যে রাশেদ কল করে। আকাশ ওর বাটন ফোনটা পকেট থেকে বের করে কল রিসিভ করে। হ্যাঁ রাশেদ, বল। একটা টিউশনি পেয়েছি, ঠিকানা তোকে মেসেজ করে দিচ্ছি, কালকে গিয়ে দেখা করিস। দোস্ত, অনেক উপকার করলি। তেমন কিছু না বন্ধু, তুই তাহলে গিয়ে কথা বলিস। এইদিকে কথা বলে কল কেটে দেয়। কল কেটে দেওয়ার পর আকাশ ওর আব্বুকে বলে, আব্বু, আমার ফ্রেন্ড আমার জন্য টিউশনি ব্যবস্থা করলো, কাল বলেছে ওখানে যেতে। আকাশের কথা শুনে ওর বাবা অনেক খুশি হয়, তার সাথে পরিবারের বাকি সবাই, কেননা এই একটা টিউশনি হয়তো ওদের কিছুটা অভাব দূর করতে পারবে। রাতের বেলা আকাশ শুয়ে আছে ছোট ভাইদের সাথে। তখন ইরা কল দেয়, তাই বারান্দায় গিয়ে কল রিসিভ করে। রাতে খেয়েছো? হ্যাঁ, তুমি? কি করছো? কালকে কি কোথাও যাবে? হ্যাঁ, রাশেদ একটা টিউশনের ব্যবস্থা করে দিয়েছে, কাল গিয়ে কথা বলবো। তা কোন জায়গা? এই তো মিতিচিলের কাছে, 15 মিনিট লাগবে যেতে। আচ্ছা, ওখানে গিয়ে দেখো কি বলে। এদিকে বাবা আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কি করব বলো, মাস্টার শেষ হলো, 3 মাস হলো, চাকরি তো দেখতেছি, কিন্তু খোঁজ না থাকায় পাচ্ছি না। দেখো, তুমি চাইলে আমি বাবাকে বলে তোমার চাকরির ব্যবস্থা করে দিব। প্লিজ তুমি রাজি হয়ে যাও। না, এই হয় না। কেন হয় না? তুমি কেন বুঝতেছো না? একটা বেকার ছেলের হাতে বাবা আমাকে তুলে দিবে না। আর কিছুদিন অপেক্ষা করো। দেখো, এক হয় তুমি আমাকে বিয়ে করো, তোমার বাড়িতে নিয়ে রাখবে, আর না হয় চাকরি খোঁজো তাড়াতাড়ি। তুমি তো জানো আমার এখনো একটা বোন বিয়ে দেওয়া বাকি আছে, ওর বিয়ে না দিয়ে আমি কি করে করব বিয়ে? কিন্তু ততদিন না লেট হয়, আমাকে হারাতে না হয় তোমাকে। চিন্তা করো না, আব্বু কয়েক মাস পর রিটায়ার্ড হবে, দেখি ওনার চাকরি আমাকে পাওয়ার ব্যবস্থা করে দিতে পারে কিনা। আচ্ছা দেখো, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। আচ্ছা, বাই।
আকাশ ওর রুমে এসে ঘুমিয়ে পড়ে। আকাশরা 3টা রুম নিয়ে ঘুমায়, একটায় ওর বাবা মা আর অন্যটায় ওর বোন ও ছোট ভাই, আরেকটায় আকাশ ও ওর ভাই। পরের দিন সকালে আকাশ খালি পেটে বের হয়ে যায়। অনেকটা পথ হেঁটে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর ইরা আকাশকে হাতের ইশারায় ওর কাছের দিকে আসতে বলে। কি ব্যাপার, তুমি এখানে কেন? সকালে তো কিছু খেয়ে আসোনি, তাই তোমার জন্য খাবার নিয়ে এসেছি, গাড়িতে বসো। আমি খেয়ে বের হয়েছি। আমি তোমাকে 4 বছর ধরে চিনি আকাশ, তাই আমার থেকে লুকানোর চেষ্টা করো না। নাও তুমি বসো। আকাশ কোনো উপায় না পেয়ে গাড়িতে বসে। ইরা ব্যাগ থেকে খাবার বের করে আকাশকে খাইয়ে দেয়, আর আকাশ ইরাকে। কেননা আকাশও ভালো করে জানে ইরা খেয়ে আসেনি, কেননা ইরা সবসময় ওদের দুইজনের জন্যই খাবার আনে, যাতে করে দুইজনই একসাথে খেতে পারে। খাবার শেষ হলে আকাশ গাড়ি থেকে নেমে চলে যায় ওই ঠিকানায়। ওই ঠিকানায় গিয়ে আকাশ কথা বলে আন্টির সাথে। আন্টি, তাহলে যাকে পড়াবো তাকে রুমে পাঠিয়ে দিন। তুমি 5 মিনিট বসো, আমি পাঠিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে কেউ একজন রুমে আসে। সে হচ্ছে একটা মেয়ে, তাও আকাশের বোনের বয়সী। এইদিকে আকাশ ভাবতে থাকে, এই মেয়েটিকে পড়াতে হবে। আল্লাহ জানে আমার কপালে কোন দুঃখ আছে। স্যার কিছু ভাবছেন? না, কিছু না। আজকে যেহেতু প্রথম দিন, তাই আমরা পরিচিত হই। আর বাকি রইল তোমার কোনো অধ্যায়ের সমস্যা রয়েছে তা নিয়ে আলাপ করব। ঠিক আছে স্যার, আপনি যেমনটা বলবেন। তাহলে পরিচয় পর্ব দিয়ে শুরু করি। আমি ফারবাজ হোসেন আকাশ, সবাই আমাকে আকাশ নামেই চেনে আর এই নামেই ডাকে। এবার তোমার পরিচয়টা বলো। আমার নাম রোজ, বাবা মায়ের একমাত্র মেয়ে। বাবা সরকারি চাকরি করে আর আম্মুকে তো দেখলেনি। হ্যাঁ, আচ্ছা, তাহলে একটা কাজ করো, এখন তোমার সাবজেক্ট নিয়ে বসো। কোন কোন জায়গায় সমস্যা আছে তা আমাকে জানাও, তাহলে আমি তোমাকে ওই সমস্যা বুঝিয়ে দিতে পারবো। একটু অপেক্ষা করেন, আমি বই খাতা সহ যাবতীয় সব কিছু নিয়ে আসতেছি। এদিকে রোজ চলে যায় ওর বই খাতা আনার জন্য। অন্যদিকে আকাশ ভাবতে থাকে, এই টিউশনের দামটা ঠিক আছে, তাই এই টিউশনই ছাড়া যাবে না, যা কিছু হয়ে যাক না কেন। এদিকে রোজ চলে আসে, আকাশকে বলতে থাকে কোথায় কোথায় বুঝতে সমস্যা। তাই আকাশ ওই জায়গাগুলো রোজকে খাতায় করে বোঝাতে থাকে। প্রথম দিন আকাশের ভালোই দিন কাটছিল। অনেকটা সময় ধরে আকাশ বোঝালো রোজকে, সাথে অনেক অঙ্ক করতে দিল। রোজ, তাহলে আমি উঠি, তুমি কালকে এই অঙ্কগুলো করে নেবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমার আম্মুর কাছে আমার নাম্বার আছে, কল দিলে আমি সব বুঝিয়ে দেব। স্যার, তার চেয়ে ভালো আমি ছবি উঠিয়ে আপনাকে পাঠিয়ে দিব, তাহলে কোন জায়গায় সমস্যা আছে তা বলে দিতে পারবেন। রোজের কথা শুনে আকাশের মুখ কিছুটা ভার হয়ে যায়, যা রোজ তাকে দেখে বুঝতে পারে। স্যার, আমি কি ভুল কিছু করে ফেলেছি? না, আসলে আমি বাটন ফোন চালাই তো, তাই তোমার কথা শুনে একটু ভাবতে থাকলাম আর কি। স্যার, আপনি কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? কি কথা? স্যার, আমাদের একটা মোবাইল আছে, আপনি চাইলে ওটা ইউজ করতে পারেন। তা কি করে হয়? কেন হয় না? দেখো, তুমি যখন ওকে পড়াও তখন ওর সমস্যা হলেও তার সমাধান তো করে দিতে হবে। তাছাড়া তোমার বাটন ফোন হলে তো তুমি তা পারবে না, তাই তুমি এই মোবাইলটা রাখো। তা কি করে হয় আন্টি? দেখো, কোনো কথা নয়। আপনি যেহেতু দিচ্ছেন আমি নেব, কিন্তু যেদিন রোজকে আমার পড়ানো শেষ হবে ওই দিন আমি আপনাদের মোবাইল দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে নাস্তা শেষ করো। এইদিকে আকাশ নাস্তা করে বাসার দিকে রওনা দেয়। 15 মিনিট হেঁটে আকাশ বাসায় চলে আসে। বাসায় এসে ওর মা, বোন ও ভাইদের কথাগুলো বলে। আকাশের কথা শুনে আকাশের মায়ের মুখে একটু হাসি ফুটে। যাক বাবা, দোয়া করি
তোর এই টিউশনি বাসা থেকে কিছুটা চাপ কমিয়ে দিবে। হ্যাঁ আম্মু, তোমাদের ওভাবে প্রতিদিন আর কষ্ট করে খেতে হবে না। আমি দেখি আর একটা টিউশনি পাই কিনা। তোমাদের এত কষ্ট আর খেতে হবে না। সত্যি ভাইয়া, আমাদের তাহলে কিছু দুঃখ মিটবে। হ্যাঁ, আর সাগর, আমি বেতন পেলে তোর স্কুলের সব বেতন দিয়ে দেবো। সত্যি ভাইয়া? হ্যাঁ সত্যি। এইদিকে আকাশ ওর মায়ের সাথে কথা বলা শেষ হলে কল দিয়ে ইরাকে সবটা জানায়। ইরাও অনেক খুশি হয়, কেননা এখন আর যাই হোক অন্তত আকাশ ওর পরিবারের সাথে একটু শান্তি নিয়ে থাকতে পারবে। ঠিক আছে, তুমি দেখো টিউশনে আর কয়েকটা পাও কিনা, তাহলে মোটামুটি কিছু একটা কথা যাবে। ঠিক আছে। এইদিকে বিকালে আকাশের বাবা এসে আকাশকে জড়িয়ে ধরে, কেননা আকাশ সবার আগে এই খুশির সংবাদটা ওর বাবাকে জানিয়েছিল। ওর বাবা একটু খুশি হয়, কেননা আকাশ এখন মোটামুটি সংসারে কিছুটা হাল ধরতে পারবে, সেই জন্য। তুই তাহলে এখন টিউশনি কর, আমি দেখি আমার পর ওই চেয়ারে তোকে বসাতে পারে কিনা। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তাহলে এখন যাই। কোথায় যাবি এখন তুই? এই তো আব্বু, রাশিদের সাথে কিছু কথা ছিল। বিকালে আকাশ রাশিদের সাথে দেখা করে, ওর সাথে দেখা করে সবটা বলে, সাথে ধন্যবাদও দেয় রাশেদকে। ধন্যবাদের কিছু নেই, জানি তোর কাছে এখন টাকা নেই, তাই চিন্তা করিস না। যখন টাকা হবে তখন না হয় খাওয়াতে পারবি, তার সাথে খেয়াল রাখবি। ঠিক আছে, এখন উঠি রে। বোন ও ভাইদের পড়াতে হবে, বুঝতেই তো পারছিস, বাইরে পড়াতে গেলে। বুঝতে পারছিস বন্ধু? এইদিকে রাতে আকাশ ওর বোন ও ভাইকে পড়িয়ে সবাই খেতে চলে যায়। অন্যদিকে আকাশ খাবার শেষ করে তখন রোজ কল দেয়। স্যার, একটু সমস্যা ছিল। কি সমস্যা? স্যার, আপনার ফোনে ছবি দিয়েছি, অঙ্কটা মেলাতে পারছি না, যদি একটু মিলিয়ে দেখেন। তুমি 5 মিনিট অপেক্ষা করো, আমি দেখছি। আকাশ ছবিটা দেখে বুঝতে পারে কয়েকটা জায়গায় টাকার অঙ্ক ভুল কলমে দিয়ে রেখেছে, যার জন্য অঙ্ক মিলছে না। তাই ওই জায়গাগুলো আকাশ মার্ক করে দেয়। ওই মার্ক করার ছবি আবার রোজকে পাঠায়, যাতে করে আকাশ নাম্বার পেয়ে ওকে বুঝাতে পারে। তাই প্রতিটা ভুলে মার্ক করে নাম্বার দিয়ে রাখে, তারপর আবার কল দিয়ে। ছবিতে মার্ক করা নম্বর আছে, তোমার ওই জায়গাগুলোতে সমস্যা আছে, তাই আমি নাম্বার দিয়ে বলবো, তুমি ওই জায়গায় ঘরে চেঞ্জ করে ফেলবে। বুঝতে পারছি স্যার। আকাশ রোজকে ফোনে বলতে থাকে, রোজ সেই অনুযায়ী করতে থাকে। এইভাবে কয়েক মিনিটের মধ্যেই অঙ্ক মিলে যায়। এবার তাহলে নোট খাতায় অঙ্কটা বুঝে বুঝে উঠিয়ে নাও, ঠিক আছে? ঠিক আছে স্যার। কল কেটে দিয়ে আকাশ ঘুমাতে চলে যায়। পরের দিন সকালে আকাশ আবারও না খেয়ে বেরিয়ে পড়ে। ওখান থেকে কিছুটা দূর গিয়ে পানি খেয়ে আবার হাঁটা ধরে। কিছুক্ষণ পরেই রোজদের বাড়িতে আসে। ওখানে আসলে রোজ আকাশকে শরবত করে দেয় ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে। আকাশ শরবত খেয়ে ঠান্ডা হয়ে নিল। স্যার, আপনি তো প্রতিদিন হেঁটে হেঁটে আসেন। কেন বলো তো? না মানে ওই দিন দেখলাম শার্ট প্রায় ভেজা, আজকেও সেম, তাই বললাম। এইদিকে আকাশ কিছুই বলতে পারছে না। তখন রোজ শরবতের গ্লাস ভিতরে নিয়ে গিয়ে ওর আম্মুকে কিছু একটা বলে, তারপর বই খাতা নিয়ে আবারও পড়তে বসে। পড়া শেষ হলে আকাশ বের হবে, তখন রোজের আম্মু আকাশকে দাঁড় করায়। দাঁড়া বাবা, তোমার সাথে কিছু কথা ছিল। জি বলেন আন্টি। এই নাও 3000 টাকা, এইগুলো গিয়ে কিছু টাকা ভাড়ার জন্য খরচ করবে। কিন্তু আন্টি, এখনো তো মাস। এখন এগুলো রাখো তুমি। হেসো না বাবা, আসলে ঘামের গন্ধ বুঝতেই তো পারছো। বুঝতে পারছি আন্টি,
ওই দিন আকাশ টাকা নিয়ে চলে আসে। ওই দিন সাগরকে 1000 টাকা দেয় ওর স্কুলে দেওয়ার জন্য, বোনকে দেয় 500 টাকা ভার্সিটির ভাড়া, আর বাকি 1500 টাকা আকাশ রেখে দেয়। কেননা আকাশ প্রতিদিন প্রাইভেটে যেতে হলে রিকশায় করে যেতে হবে, ভাড়া 15 টাকা করে যেতে লাগে। তাই আকাশ ভেবে নিল যাওয়ার সময় রিকশা করে যাবে, আসার সময় হেঁটে হেঁটে আসবে, তাহলে অন্তত কিছু টাকা বাঁচবে। ওই দিন বিকেলবেলা আকাশ রাশেদকে ট্রিট দেয়, তবে রাশেদ আকাশের অবস্থা জানে, তাই বেশি কিছু খেলো না। ওই দিন আকাশ আসার সময় কিছু খাবার কিনে নিল, কেননা অনেকদিন ধরে ওর পরিবার তেমন ভালো খাবার খেতে পারেনি, সেই জন্য কিছু ভালো খাবার কিনে নিয়ে আসে। তা রাতে সবাই মিলে খেয়ে ঘুমিয়ে পড়ে। এভাবে চলতে থাকে আকাশের জীবন। এইদিকে 1 মাস শেষ প্রাইভেটের। 1 মাস শেষ হতেই আকাশ বাকি টাকাটা পেয়ে যায়। বাকি টাকা হাসি মুখে নিয়ে আসার সময় ওর মায়ের জন্য শাড়ি আনে, বাবার জন্য শর্ট প্যান্ট আনে, আর বোন ও ভাইয়ের জন্য জামা। এইগুলো প্রায় 4000 টাকা শেষ। পরিবারের সবাই এইগুলো দেখে খুশি হয়। অন্যদিকে আকাশের বাবা বলে, এইগুলো প্রায় 4000 টাকা শেষ। পরিবারের সবাই এইগুলো দেখে অনেক খুশি হয়। অন্যদিকে আকাশের বাবা বলে, আকাশ, কি দরকার ছিল এতগুলো টাকা শুধু শুধু খরচ করার? কি যে বলো না আব্বু, আমার প্রথম টিউশনের বেতন, তাই ভাবলাম সবার জন্য কিছু না কিছু নিয়ে আসি। তবে চিন্তা করো না, এরপর থেকে টাকাগুলো সংসারের কাজেই ব্যবহার করব। আকাশের এমন কথা শুনে ওর পরিবারের সবাই ওকে জড়িয়ে ধরে। সত্যি তোর মতো ভাইয়া হয় না, আমারও 1 বছর থেকে কিছু কিনা হয় না, আজকে কিনা হয়ে গেছে। পাগলি বোন আমার, চিন্তা করার কারণ নেই। আমি চেষ্টা করে যাচ্ছি আরও 1-2টা টিউশনি জোগাড় করার। আচ্ছা তাই করিস, তবুও যদি ওদের দুঃখটা মুছে। এখন তোমাদের জন্য খাবার এনেছি, তাই এগুলো খেয়ে নাও। ওরা সবাই মিলে গিয়ে খাবার খেয়ে নিল। এইদিকে আকাশ খাবার শেষ করে ইরাকে কল দেয়। ইরা তো আকাশের কল পেয়ে অবাক, কেননা আকাশ মাসেও ইরাকে একটা কলও দেয় না, যাও দেয় মিস কল। কল রিসিভ করে ইরা বলতে থাকে, কি ব্যাপার, আজকে তুমি কল দিয়েছো? সন্ধ্যার দিকে দেখা করতে পারবে কি? তুমি তো জানো তুমি যখনই বলো আমি তখনই দেখা করতে আসতে পারি। তাহলে এই পার্কে চলে এসো। ইরা আকাশের কল পেয়ে পার্কে আসতে থাকে। এইদিকে আকাশ পার্কের কাছে আসে। বাহিরে ফুলের দোকান থেকে বেলি ফুল নেয়, কেননা এই বেলি ফুল ইরার অনেক পছন্দ। ইরা শাড়ি পরে আসবে, তাই আকাশ ওর জন্য বেলি ফুল নিয়ে আসে। আকাশ বেঞ্চে বসে আছে, তখনই ইরা পিছন থেকে এসে চোখ চাপতে ধরে। এতে করে আকাশ বুঝতে পারে এটা ইরা, তাই চোখ থেকে হাত সরিয়ে ইরার হাত দুটো ধরে আকাশ কোলে নিয়ে বসায়। আকাশ যে ইরাকে কোলে বসাবে তা ইরা ভাবতেও পারেনি, যদিও এর আগে অনেকবার বসিয়েছে, কিন্তু আজকে বসানোর কারণ বুঝতে পারল না। কিছু ভাবতে হবে না, তুমি শাড়ি পরে এসেছো, তাই তোমার জন্য বেলি ফুল নিয়ে এসেছি। তাই তুমি এখন চুপ করে বসো, আমি গেঁথে দিচ্ছি। ইরা বসে থাকে কোলে। আকাশ ফুল বের করে ইরার চুলের খোপায় পরিয়ে দেয়। অনেক সুন্দর লাগছে। এই অন্ধকারে দেখলে কি করে? দেখতে হবে না, তুমি যখন পরিয়ে দিয়েছো তখন তো সুন্দর লাগবেই। এই নাও প্যাকেট, তোমার জন্য একটা জামা এনেছি। এটা পরে যেদিন সময় পাবে দেখা করবে। কি দরকার ছিল জামা কেনার? এমনিতে তোমার চলতে কষ্ট হয়, তারপর আমাকে জামা দিচ্ছ। তোমার পরিবারের কথা তো ভেবে দেখবে। ওদের জন্যও কিনেছি, তাই তোমাকে ভাবতে হবে না। এইটা তোমার জন্য, তোমাকে তো কখনো কিছু দিতে পারিনি, তাই এইটা অত্যন্ত রাখো। যদিও তোমার পরার মতো অত দামি হবে না। তুমি আমার কাছে সবচাইতে দামি, তাই তোমাকে ভাবতে হবে না।
তুমি এখন চলো, আমরা কিছুক্ষণ হাত ধরে হাঁটি। তোমাকে বাসাতে পৌঁছে দিয়ে আমি বাসায় যাব। আচ্ছা চলো। ওরা পার্কে হাঁটতে থাকে। এভাবে 1 ঘন্টা কাটানোর পর ওরা বাসায় চলে আসে। এদিকে আকাশ বাসায় এসে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ইরা বাসায় গেলে ইরার আব্বু ইরাকে দাঁড় করায়। কোথায় গিয়েছিলে? আব্বু, তুমি তো জানো আমি কোথায় যেতে পারি, তাহলে কেন বারবার এই প্রশ্নগুলো করো বলো তো? করছি এই কারণে, আমার মেয়ে কি করে না করে তা তো তোমাকে জানাতে হবে, তাই না? আমি আকাশের সাথে দেখা করার জন্য গিয়েছি। ওর মতো একটা ফকিন্নি মার্কা ছেলের সাথে দেখা করতে গিয়েছিস তুই? দেখো বাবা, ওকে একদম ফকিন্নি বলবে না। তাহলে কি বলবো? ওই ছেলের ক্ষমতা নেই তোর ভরণ পোষণ করার জন্য। দেখো, ও মাত্র মাস্টার্স শেষ করেছে, কোনো না কোনো চাকরি ব্যবস্থা হয়েই যাবে। তাহলে ওই ছেলেকে বল আমাদের অফিসে চাকরি করতে, আর না হয় তুই ওকে টাকা দে যাতে ছেলেটা ব্যবসা করতে পারে। না বাবা, ও তোমার দয়া নিবে না। আমি ওকে অনেক আগেই বলেছি, কিন্তু ও না করে দিয়েছে। তাই আমি কোনো কথা শুনতে চাই না। আমি রুমে গেলাম। এইদিকে ইরা চলে আসে রুমে। প্যাকেটটা পাশে রেখেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ইরা প্যাকেটে থাকা জামা বের করে, জামার রং ছিল লাল। লাল রংটা ইরার পছন্দ ছিল, তাই ওর জন্য লাল ড্রেসই কিনে আনে। ইরা ওই ড্রেস পরে অনেকগুলো ছবি তোলে, সাথে আকাশকে পাঠিয়ে দেয় ছবিগুলো। আকাশ তখন মোবাইল চার্জ দিয়েছিল রোজদের বাসায়। রোজের পড়া শেষ, তাই রোজ মোবাইল আনতে চলে যায়। তখন রোজ মোবাইলের সামনে ইরার ছবিগুলো দেখে, সাথে কিছুটা মুচকি হাসি দিয়ে মোবাইলটা নিয়ে চলে আসে। এই নিন নাস্তা আর এই নিন মোবাইল। আকাশ মোবাইল পকেটে ঢুকিয়ে নেয়, সাথে কিছু নাস্তা করে নেয়। নাস্তা শেষ হলে রোজ বলে ওঠে, স্যার, ভাবি কিন্তু অনেক কিউট, তবে চিন্তা করবেন না, আমি তো আপনার বোনের মতো, তাই তো। তাহলে প্লিজ স্যার ক্ষমা করে দিন। আচ্ছা দিলাম, তাহলে আমি উঠি, তুমি পড়াগুলো রেডি করে রাখবে। এইদিকে আকাশ বের হবে, তখনই রোজের মা সামনে এসে দাঁড়ায়। আন্টি কিছু বলবেন কি? না মানে রোজের একটা বান্ধবী ওর সাথে পড়তে চায়, তাই তুমি পড়াতে পারবে কিনা তা বলো। তাহলে ওকেও আসতে বলবো? কিন্তু ওর বান্ধবী কি করে জানে? আসলে তুমি তো রোজকে পড়াচ্ছ, তাই ও ভার্সিটিতে পড়া পারে, সেই জন্য সবাই একটু অবাক হয়। কেননা তুমি যে পড়াগুলো ওকে পড়াচ্ছ তা ক্লাসে করায়। রোজ পড়াগুলো পড়ার জন্য ওর কোনো সমস্যা হয় না। ঠিক আছে আন্টি, তাহলে আমি যাচ্ছি। তবে একটা কথা, ওই মেয়েটা এখানে এসে পড়লে আপনার মেয়ের কোনো সমস্যা হবে না তো? আসলে ওই মেয়েটা রোজের ক্লোজ ফ্রেন্ড, আমাদের বাসাতেই প্রায় আসা যাওয়া করে, এখনও রোজের সাথে পড়তে চায়, তাই আমি তোমাকে বলছি। তুমি বললে আমি ওকে কাল আসতে বলতাম। আসলে ও বান্ধবী বিদায় আমি তোমাকে বলছি, নয়তো আমি বলতাম না। আন্টি, আপনার সমস্যা না হলে আসতে বলতে পারেন। চিন্তা করো না, আমরা যে বেতন দেই ওরা সহ সেই বেতনই দিবে। আন্টি, বেতনের কথা বলে লজ্জা দেবেন না। তাহলে আমি এখন আসি আন্টি। আকাশ ওখান থেকে চলে যায়। এদিকে আকাশ মনে মনে বেশ খুশি, কেননা আরেকটা টিউশনি পেয়েছে। সেই জন্য ওই দিন ইরার সাথে আকাশ দেখা করে। ইরা আকাশের দেওয়া জামা পরে এসেছে, তাই আকাশ ইরার দিকে তাকিয়ে আছে। আকাশের এমন চোখের চাহনিতে ইরা লজ্জা পায়। কি দেখছে এমন করে? ওই যে তোমার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, ওকে। আকাশের কথায় ইরা তাড়াতাড়ি করে পিছনে তাকায়। পিছনে ফিরে ইরা শুধুমাত্র লেক দেখতে পায়, তাই ইরা মুখ ফুলিয়ে কোমরে হাত দিয়ে বলে, আমার সাথে ফাজলামো করতে ভালো লাগে তাই না তোমার? আকাশের বুকে কিল ঘুষি দিতে দিতে বলে। কিল দেওয়া শেষ হলে আকাশকে আবার জড়িয়ে ধরে বলে, তুমি কেন বোঝো না? আমি তোমাকে অন্য কোনো মেয়ের সাথে দেখতে পারি না, আমি তোমাকে হারাতে চাই না। আমি জানি আমার মিষ্টি বউটা আমাকে কতটা ভালোবাসে। আমি তো মাঝে মাঝে তোমাকে এমনিতেই বলি। হয়েছে, আর বলতে হবে না। এখন চলো দুজনে কয়েকটা ছবি তুলে রাখি। চলো।
ওরা দুইজনে অনেক ছবি ওঠায়। ইরার মোবাইলে সবচেয়ে বেশি ছবি হচ্ছে আকাশের সাথে। ইরার মোবাইলে গ্যালারি নিয়ে শুধুমাত্র ইরা ও আকাশের একসাথে ছবি। এরা একটা কথা বলার ছিল। কি কথা? আমি আরেকটা টিউশনি পেয়েছি একই বাসায়। আগে যে মেয়েটাকে পড়াতাম ওর বান্ধবী। যাক, ভালোই তো চলে তোমার দিনকাল, যেখানে যাও শুধু মেয়ে দেখতে পাও। এমন করে বলো না, রোজের আম্মু বলতে রাজি হয়েছি, নয়তো রাজি হতাম না। ঠিক আছে, রোজকে পড়াচ্ছিলে তাই কিছু বললাম না, কিন্তু রোজের বান্ধবীর দিকে একদম তাকাবে না। ছি ছি ছি, কি বলছো এইগুলো? জানি তুমি আমার ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না, তবু সাবধান করে দিলাম, কারণ ক্ষতি হলে তো আমারই হবে, তাই না? তাই আমাকেই সবকিছু দেখতে হবে। তোমাকে এত টেনশন করতে হবে না, আমি আছি আর তোমারই থাকবো। এখন যেতে হবে, আমার আর 1টা বছর আছে। মানে? আরে বুদ্ধু, আমি বলতে চাইছি আমি অনার্স শেষ করতে 1 বছর আছে, তাই এই 1 বছরের ভিতরে তোমাকে যা করার করতে হবে। এমনি তো বাবা আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, তাই প্লিজ তুমি কিছু একটা করো, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে স্বামী হিসেবে মানতে পারবো না। কথাটা বলে আবারও আকাশকে জড়িয়ে ধরে। আকাশ ইরার মাথায় হাত বুলিয়ে ওকে সান্ত্বনা দিতে থাকে। চিন্তা করো না, ছোট বোনটা বিয়ে দিয়ে দিই, তারপর আমি দেখি কি করা যায়। মা, একটা কথা বলার ছিল। আচ্ছা দেখো, এখন তাহলে চলো, তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আমাকে আরেকটা জায়গা যেতে হবে। ঠিক আছে চলো। এইদিকে আকাশকে নামিয়ে দেয়, অন্যদিকে আকাশ ওর বাসায় চলে আসে। এখানে এসে ওর বাবা মা ও বোন সাথে ভাইকে নিয়ে গল্প করতে থাকে। মা, একটা কথা বলার ছিল। কি কথা আকাশ? কোনো সমস্যা হয়নি তো? না আব্বু, তেমন কোনো সমস্যা হয়নি। আসলে ঈশার বিয়ার জন্য পাত্রপক্ষ আসতে চায়, কিন্তু টাকার জন্য বিয়ে দিতে পারছি না। ভাইয়া, আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না। তা হয় না বোন, তুই অনেক বড় হয়েছিস, তোর বিয়ে দিতে হবে। তবে চিন্তা করো না, আমি চেষ্টা করে যাচ্ছি। আর আব্বু, কি করতে হবে আমাকে তাই বল। তুমিও দেখো, ভালো কোনো পাত্র পেলে ওনাদের হ্যাঁ বলে দাও। কিন্তু টাকা কে করে আসবে? দরকার হলে লোন নেব, তুমি ভালো পাত্র পেলে হ্যাঁ বলে দিও। ওই রাতে ওরা কথা বলে খাবার খেয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ পকেটে 500 টাকা নিয়ে বের হয়। রিক্সা করে রোজদের বাসার সামনে নামলো। রিক্সা ভাড়া দিয়ে যেই ভিতরে ঢুকতে যাবে, তখনই একটা মেয়ের সাথে ধাক্কা লাগে। আমি দেখতে পাইনি, প্লিজ কিছু মনে করবেন না। ইটস ওকে, কোনো ব্যাপার না। তবে আপনাকে তো এখানে আগে কখনো দেখিনি। আমি এখানে প্রাইভেট পড়াই, কিন্তু আপনি বই খাতা নিয়ে এই সময়ে? ও, আমি এসেছি পড়তে। তো আপনি যেখানে যাচ্ছিলেন যান, আমি গেলাম। আর এভাবে তাড়াতাড়ি করে কখনো নামতে যাবেন না। আসলে লেট হয়ে যাচ্ছিল সেই জন্য। এইদিকে সাজ লিফট দিয়ে উপরে চলে যায়, অন্যদিকে আকাশ দাঁড়িয়ে থাকে ওখানে, কারণ লিফট নিচে আসলে তারপর আকাশ উপরে যাবে। 5 মিনিট অপেক্ষা করার পর লিফট নিচে নামলে আকাশ 12 তলায় যায়। ওখানে বের হয়ে রোজদের ফ্ল্যাটে যায়। ওখানে গিয়ে আকাশ বসে পড়ে। কিছুক্ষণ পর রোজের আম্মু আসলো। জি আন্টি বলেন, কোনো সমস্যা? না, আসলে গতকাল যা কথা তোমাকে বলেছি সে এসেছে। তাহলে আসতে বলুন, আর রোজের পাশে টেবিলে বসতে পারেন। তাহলে আমি ওকে ডেকে নিয়ে আসি। আন্টি চলে যায় ওই মেয়েটাকে আনার জন্য। কিছুক্ষণ পর মেয়েটি আকাশের পাশে দাঁড়িয়ে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রোজের পাশের চেয়ারে বসে পড়ো। সাজ, তাহলে তুমি রোজের সাথে পড়ো, আমি কাজ করতে গেলাম। এইদিকে আকাশ এখনো চোখ তুলে তাকাচ্ছে না, কারণ আকাশ অঙ্ক দেখছে। এদিকে সাজ তো আকাশকে দেখে চিনে ফেলে। হায় আল্লাহ, উনি আমার স্যার। ভাগ্য ভালো তখন খারাপ কোনো ব্যবহার করিনি, নয়তো এতক্ষণে আমাকে
যাক বাবা, বাঁচলাম। রোজ এই জায়গায় সমস্যা ছিল, এখনই ঠিক করো। কথাটা বলে আকাশ এবার সামনে তাকায়। তাকে আকাশ অবাক হয়, কেননা একটু আগে যে মেয়েটির সাথে দেখা হয়েছে ওই মেয়েটি এখানে। তোমার সাথে তো পরিচিত হলাম না, তোমার নাম? আমি সাজ, আমরা দুজনে একই ক্লাসে পড়ি। এখান থেকে সামনের যে বিল্ডিং আছে ওখানে আমরা থাকি। রোজ 1 মাসে অনেক কিছু শিখে নিয়েছে, তাই আমি ওই অধ্যায়গুলো পরে আলোচনা করব। এখন তুমি বর্তমানে যা পড়াচ্ছি তা পড়তে থাকো, এতে করে দুজনের জন্যই ভালো হবে। ঠিক আছে স্যার, আপনি যা বলবেন তাই হবে। ওদের দুইজনকে আকাশ পড়াতে থাকে। কিছুক্ষণ পর সাজ বারবার আকাশের দিকে তাকাচ্ছে, যা আকাশ ঠিকই বুঝতে পারে, তবুও কিছুই বলছে না, কারণ যেহেতু ওরা সামনাসামনি তাই এমনটা হতেই পারে, তার স্বাভাবিক। ওদের পড়ানো শেষ হয়ে গেলে আকাশ বের হয়ে আসে। রোজের মতো সাজও আকাশের নাম্বারটা রেখে দেয়। ওদের পড়ানো শেষ হলে আকাশ চলে আসে একটা দোকানে। এখানে আকাশ মাঝে মাঝে একজনের দোকানে বেচা কেনার কাজে সাহায্য করে। এখানকার মালিক যিনি, তিনি হিসাব সম্পর্কে তেমন একটা বোঝে না, তাই আকাশ মাঝে মাঝে হিসাব ঠিক করে দেয়। তার বিনিময়ে উনি আকাশকে 100-200 টাকা করে দেন। ওনার ছোট দোকান, তাই আকাশ ইচ্ছা করলেও এখানে থাকতে পারবে না। দুপুরবেলায় ক্লান্ত শরীর নিয়ে আকাশ বাসায় আসে। এসে গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমায়। বিকেলবেলা আকাশের মা ওকে ঘুম থেকে উঠায়। আকাশ, এই আকাশ, কি হয়েছে মা, ডাকছো কেন? আসলে ঘরে চাউল নেই। রাতে যে রান্না করব তাও কোনো উপায় নেই। ওইদিকে মাসের 8 তারিখ আজকে। তোর আব্বু বেতন পেতে 10 তারিখ হবে। আজকের রাত আর কালকের দিন কি করে চলবে বুঝতে পারছি না। আম্মু, আমার কাছে যা কিছু আছে চিন্তা করো না, আমি 5 কেজি চাল আর আলু আর ডাল নিয়ে আসি, এতে করেই কালকের দিনটা কেটে যাবে। কিন্তু বাবা, তুই এই টাকা খরচ করলে তুই নিজে চলবি কি করে? তাহলে তো তুই এই এতটা পথ হেঁটে হেঁটে গেলি, তুই তো এমনিতেই ঘেমে যাবি, পরে তো আবার সমস্যা। আম্মু চিন্তা করো না, আমি ঠিক যেতে পারবো। আমি তাহলে নিচে নেমে নিয়ে আসি। এইদিকে আকাশ লুঙ্গি পরে নিচে নামে। মুদি দোকান থেকে 5 কেজি চাউল নেয়, 2 কেজি ডাল ও 5 কেজি আলু নেয়, সাথে 1 কেজি সবজি কিনে বাসায় আসে। এইগুলো ওর মায়ের থেকে দেয়। আম্মু ধরো এগুলো, আমার কাছে যা টাকা ছিল তাই দিয়ে এটুকু পেয়েছি, এখন তাহলে রান্না করো গিয়ে। তাহলে বাবা তুই চলবি কি করে? তা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। এইদিকে আকাশ চোখের পানি মুছে ওর রুমে চলে যায়। অন্যদিকে বিকালের পর আকাশের আব্বু ঘরে আসে। শুনছো, আজকে কি খাবে তোমরা? টাকা তো শেষ, আমার কাছে কোনো টাকাই থাকলো না। জানি না 10 তারিখ পর্যন্ত কি খেয়ে থাকবো। চিন্তা করো না, আকাশ কিছু বাজার এনে দিয়েছে, তা দিয়ে আমাদের 10 তারিখ পর্যন্ত কেটে যাবে। ছেলেটার পকেট পুরো ফাঁকা হয়ে গেল, জানি না ছেলেটা এই মাস চলবে কি করে। আকাশের এত অভাবের সংসার, জানি না কবে ঠিক হবে। এইদিকে রাতের বেলা ওরা ভাত আর সবজি দিয়ে খেয়ে সবাই ঘুমাতে চলে গেল। পরের দিন সকালে আকাশ রুম থেকে বের হতে যাবে, তখন ঈশা দাঁড় করায় আকাশকে। ভাইয়া, কিছু লাগবে কি? ভাইয়া, আমি এই কয়েকদিন কলেজে যাব না। তুই এই নে 200 টাকা রাখ, এইগুলো ভাড়ায় খরচ করিস। কথাটা শুনে আকাশের চোখ দিয়ে পানি পড়তে থাকে। তা দেখে ঈশাও আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আমি চলি রে বোন, দেরি হয়ে যাচ্ছে। এইদিকে আকাশ বেরিয়ে পড়ে। পথে আজকেও ইরা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এত লেট করলে যে? তুমি আমাকে এখানে খাইয়ে দিচ্ছ আর ওখানে আমার পরিবার না খেয়ে আছে,
আমি কি করে খাই বলো তো? আমি বলি কি, তোমরা ওই বাসা ছেড়ে দিয়ে আরেকটা বাসা নাও, কমের মধ্যে। কিন্তু ঈশার বিয়ে দেওয়া না পর্যন্ত এই বাসা তো ছাড়তেও পারবো না। কেন? কারণ ওই বাসাতে থাকি বলে ওকে ছেলেপক্ষ এসে দেখে যাচ্ছে, কিন্তু অন্য কোনো সস্তা বাসা নিলে তো বুঝতেই পারছো কেউ আসবে না। তাই বোনের বিয়েটা দিলে এই বাসা চেঞ্জ করব। ঠিক আছে, তোমার যেমনটা খুশি। এখন তাহলে পড়াতে যাও, আর পড়ানো শেষ হলে আমাকে কল দিও, আমি তোমাকে নিয়ে সিনেমা দেখতে যাব। আচ্ছা তাহলে আমি এখন যাই। ওখান থেকে আকাশ চলে আসে রোজদের বাসায়। ওখানে ওই দিনও রোজকে পড়াতে থাকে। তখনই সাজ আকাশকে প্রশ্ন করে বলে, স্যার, আপনার পরিবারে কে কে আছে? বাবা মা, বোন আর ছোট 2 ভাই। এছাড়া কি অন্য কেউ নেই? অন্য কেউ বলতে? মানে হচ্ছে কি আপনার... আকাশ, তুমি তাহলে নাস্তা করে নাও ওদের পড়া দিয়ে। আসলে আমি কাজে একটু ব্যস্ত থাকবো, তাই নাস্তা দিয়ে গেলাম। তুমি খেয়ে নাও, ওরা অতক্ষণে অঙ্ক লিখতে থাকুক। আচ্ছা আন্টি। ঠিক আছে স্যার, আপনি তাহলে খেয়ে নিন। একটুর জন্য জানতে পারলাম না, আন্টিও আসার টাইম পেল না। কি রে, কি বলছিস? এইগুলো কিছুই তো বুঝতে পারছি না। না কিছু না, অঙ্ক করতে থাক। ওরা অঙ্ক করছে। আকাশ ততক্ষণে নাস্তা করে ওদের কাছে এসে ওর চেয়ারে বসে পড়ে। ওদের অঙ্ক হয়ে যাওয়াতে আকাশ আরো অন্য কয়েকটা অঙ্ক শেষ করে। এরপর টিউশনি শেষ করে চলে যায় ইরার কাছে, কেননা ইরা আগে থেকেই অপেক্ষা করছিল। আজকে অনেক লেট করে ফেলেছো। আসলে কিছু অঙ্ক বোঝাতে অনেক সময় লাগলো। তাড়াতাড়ি যেতে হবে। মুভি শুরু হয়ে যাবে। ওরা তাড়াতাড়ি গাড়িটা চালিয়ে চলে আসে। সিনেমা হলে টিকিট ইরা আগেই কেটে নেয়। কিছুক্ষণ পর ওরা কিছু খাবার কিনে ভিতরে গিয়ে ওদের জায়গায় বসে পড়ে। মুভিটা ছিল ভূতের মুভি, চলতে থাকে। কিছুক্ষণ পর পর ইরা ভয় পেয়ে আকাশকে জড়িয়ে ধরে, আবার ভূতের দৃশ্য চলে গেলে ছেড়ে দেয়। এভাবে 4-5 বার হওয়ার পর আকাশ ইরাকে ওর চেয়ার থেকে উঠিয়ে আকাশের কোলে বসায়। এই কি করছো? এতবার জড়িয়ে ধরার চেয়ে এভাবে বসে থাকি। আমি তোমাকে জড়িয়ে ধরে রাখি, তাহলে তোমার ভয় করবে না। কি ব্যাপার, এই ভুতুড়ে মুভিতেও তোমার রোমাঞ্চ আসে কি করে বুঝতে পারি না। ও, তুমি বুঝতে না? এইদিকে পুরো 2 ঘন্টা ইরা আকাশের কোলে বসে বসে মুভি দেখে। এই 2 ঘন্টায় ওদের মাঝে অনেক কিছু হয়ে গেছে, তা আপনার না জানলেও চলবে। মুভি শেষ করে ওরা 2 জন হল থেকে বাহিরে বের হচ্ছে। হলের বাহিরে আসতেই কতগুলো ছেলে ইরাকে অনেক বাজে বাজে কথা বলছে। দেখেছো, এদের জন্য কোথাও যেতেও পারি না, মন তো চাইছে। কথাগুলো ইরা পাশে তাকিয়ে দেখে ওই ছেলেগুলো হলের সামনে শুয়ে আছে, আর আকাশ আরো একটা ছেলেকে মারতেছে। তা দেখে ইরা আকাশকে থামায়। আর মারতে হবে না আকাশ, ছেড়ে দাও ওকে। এরপর থেকে কোনো মেয়েকে এইভাবে বাজে কথা বলিস তাহলে খুব খারাপ হয়ে যাবে, মনে রাখবি। চলো তুমি। আকাশ তখন ইরাকে নিয়ে চলে আসে এখান থেকে। যদিও ইরার অনেক ভালো লেগেছে, কারণ ইরাকে কেউ বাজে কথা বললে আকাশ ওদের এইভাবেই মেরে থাকে। বসো এখানে, দুপুরে আসি, চলো কোথাও গিয়ে খেয়ে নি। কিন্তু আমার পকেট তো... উফ, তোমাকে নিয়ে আর পারি না। কতবার করে বলেছি, আমার সাথে তুমি যখন থাকবে টাকার চিন্তা করতে হবে না তোমায়। তাই চুপচাপ এখন আমার সাথে আসো। আকাশ কোনো উপায় না পেয়ে রেস্টুরেন্টে ঢোকে। ওখানে ওরা খাবার খেয়ে বের হবে, তখন ইরা বলে, এই নাও, এই খাবারগুলো আমার শ্বশুর শাশুড়ি, ননদ ও আমার দেবরের জন্য, এগুলো ওদের দিবে। কি দরকার ছিল এগুলো নেওয়ার? বারে, ওনাদের জন্য তো আমার কিছু করার দরকার, তাই কোনো কথা না বলে ওদের জন্য নাও এইগুলো। কিন্তু আমি বাড়িতে গিয়ে বলবো কি? কারণ তুমি তো জানো আমি এখনো তোমার কথা কাউকে জানাতে পারিনি। তাতে কি, বলবে তোমার বন্ধু দিয়েছে, নয়তো কিছু একটা ম্যানেজ করে বলবে।
ঠিক আছে। এরপর আকাশ চলে আসে খাবারগুলো নিয়ে। ওখান থেকে বাড়িতে এসে ওর বাবা মাকে নিয়ে খেতে বসে যায়। কেননা আজকে শনিবার ছিল, তাই সবকিছু বন্ধ ছিল। মানে হচ্ছে আকাশের আব্বুর অফিস বন্ধ ছিল। ওরা বিকালে খেতে বসে যায়। সবাই পেট ভরে খেতে থাকে। সবাই কিছু না কিছু জিজ্ঞেস করলেও ঈশা কোনো প্রশ্ন করেনি, কারণ ঈশা জানে এইগুলো কে কিনে দিতে পারে। এই বাড়িতে ঈশাই একমাত্র আকাশের রিলেশনের কথা জানে। আর ঈশা এটাও জানে ঈশার বিয়ে না দিয়ে ওর ভাই কখনো বিয়ে করবে না। সবাই খেয়ে ঘুমিয়ে গেছে। এইদিকে দিন যত যায় আকাশের চিন্তা আসতে থাকে, কেননা রোজ ও সাজের পরীক্ষা। ওদের পরীক্ষা শেষ হলে তো টিউশন 2 মাস বন্ধ থাকবে, তখন আকাশ চলবে কি করে তাই ভাবছে। তাই ওদেরও পরীক্ষার সামনে, তাই আকাশ এখন ওদের একটু বেশি সময় দিচ্ছে। তখনই ইরা কল দেয়। ইরার কল পেয়ে আকাশ একটু আশ্চর্য হয়নি, কারণ আকাশ জানে ইরা এই সময় কল দেয়। কিন্তু আকাশ যে পরীক্ষার জন্য ওদের বাড়তি সময় দিচ্ছে তা কিন্তু ইরা জানে না, তাই কল রিসিভ করে। বলো। কোথায় তুমি? এই তো টিউশনিতে। তুমি তো এতক্ষণ ধরে পড়াও না। ওদের সামনে পরীক্ষা 10 দিন পর। তো কি হয়েছে? তেমন কিছু না, তাই একটু ভালো করে বোঝাচ্ছি। আচ্ছা, তাহলে পড়ানো শেষ হলে বাসায় যাবে। আর আমার 2 মাস পর পরীক্ষা, তাই আগের মতো দেখা হয়তো করতে পারবো না। কোনো ব্যাপার না। ওর সাথে কথা বলে আকাশ আবার ওর চেয়ারে এসে বসে। তখনই সাজ বলে, পরীক্ষার পর আপনি কি করবেন? আমার তো পড়াশোনা শেষ, তাই আমি চাকরি খুঁজতেছি। স্যার, আমি তো আমার কথা বলতেছি। মানে? না মানে পরীক্ষার পর তো আমাদের পড়াবেন না, নতুন করে ভর্তি না হওয়া পর্যন্ত। তাই তখনও যদি আপনার সাথে দেখা করতে চাই, কোথাও আপনি কি দেখা করবেন? এ বিষয়ে এখন কথা বলে লাভ নেই। আগে পরীক্ষা শেষ হোক, তারপর না হয় ভেবে দেখব। ঠিক আছে স্যার। এইদিকে ওদের পড়িয়ে আকাশ বাসায় চলে আসে। এইদিকে ওদের পরীক্ষা শুরু হয়। আকাশ ওদের প্রতিটা সাবজেক্ট বুঝিয়ে দেয়, কোন কোন অধ্যায় পড়তে হবে। এইদিকে দিন যত যায় আকাশের টেনশন ততই বাড়তে থাকে, কেননা ওদের পর আকাশকে আবার বেকার হয়ে ঘুরতে হবে। এইদিকে সবকিছু ঠিকই চলছিল। এইদিকে আকাশ রাস্তা দিয়ে হাঁটছিল। তখনই একজন লোক গাড়ির ভিতরে ছিল। দেখে মনে হচ্ছে উনি অসুস্থ। আঙ্কেল, আপনার কি হয়েছে? উনি মাথা নাড়ালে আকাশ ওনাকে হসপিটালে নিয়ে যায়। ওখানে ওনার চিকিৎসা করতে থাকে ডক্টরি। এইদিকে লোকটি ডক্টরের পরিচিত ছিল, তাই আকাশ লোকটাকে ওখানে রেখেই চলে আসে। কেননা আকাশ শুধু শুধু এখানে থেকে সময় নষ্ট করবে না, কারণ আকাশের এখন প্রয়োজন হচ্ছে একটা চাকরি। তাই বলে কারোর উপকার করে তার কাছ থেকে কিছু চাওয়া আকাশের অভ্যাস নেই, তাই ওখান থেকে চলে আসে আকাশ। এইদিকে কয়েকদিন পর লোকটি সুস্থ হয়ে ডক্টরকে বলে আকাশের ঠিকানা জিজ্ঞেস করে, কিন্তু ডক্টর কোনো ঠিকানা দিতে পারেনি, কেননা আকাশ কোনো নাম এবং নাম্বার কিছুই দিয়ে যায়নি। পরে লোকটি হসপিটালে থাকা সিসিটিভি দেখতে থাকে। কিন্তু আন্টি, এই মাস তো এখনো শেষ হয়নি, তাই পুরো টাকা নেওয়া ঠিক হবে? কেন হবে না? তুমি এই কয়দিন অনেক কষ্ট করেছো, তাই মাস না হলেও পুরো টাকাটা তোমাকে দিব। তখন রোজের আম্মু আকাশের হাতে মাসের পুরো টাকা দিলেন এবং সাজের বাবা মাও পুরো টাকা দিলেন। এইদিকে সাজ ও রোজ ওরা দুজনেই পাশাপাশি দাঁড়িয়ে আছে, তাই আকাশ ওদের কাছে গিয়ে বলে, দোয়া করি তোমরা অনেক ভালো রেজাল্ট করো। তাহলে আমি এখন চলি। আঙ্কেল আন্টি, তাহলে আমি আসি। আকাশ ওখান থেকে যাওয়ার পর সাজ ওর বাবা মাকে
চোখের ইশারায় কি যেন বলে। ওনারা সাজের কথায় মাথা নাড়ায়। এইদিকে সাজও খুশি হয়। এইদিকে আকাশ টাকা নিয়ে ওর মায়ের হাতে দেয়। মা, এই টাকা রাখো। ওদের আজকে পড়ানোর শেষ দিন ছিল, তাই বেতন দিয়ে ফেলেছে। এখনো কোনো চাকরি জোগাড় করতে পারিনি। সামনে চালাবো কি করে বুঝতে পারছি না। বাবারও মাত্র 2 মাস চাকরির মেয়াদ আছে। মা, তাই যেন হয়। ওই দিন আকাশ ইরার সাথে দেখা করতে চায়, কেননা ইরার সামনে পরীক্ষা। তাই ইরা আকাশের সাথে বেশি দেখা করতে পারবে না, তাই ওর সাথে কথা বলতে এসেছে। হ্যাঁ বলো, কি জন্য ডেকেছো? তোমার হাতে কিন্তু বেশি সময় নেই। মানে ঠিক বুঝতে পারলাম না। আমি বলতে চাইছি আর 3 মাস পর পরীক্ষা আমার। পরীক্ষার পর বাবা আমাকে বিয়ে দিবে, তা আমি জানি। চিন্তা করো না, আমি তোমার পরীক্ষা শেষ হওয়ার আগে কিছু একটা করব। 15 দিন পর ঈশার বিয়ে, তুমি অবশ্যই আসো। সত্যি বলছো? হ্যাঁ, ঈশার বিয়ে হয়ে গেলে আর কোনো চিন্তা নেই আমাদের। এদিকে টিউশনিও শেষ, ভাবছি কি করব। টিউশনি টাকা জমিয়ে বোনের বিয়ে দিচ্ছি। চিন্তা করো না, কোনো না কোনো ব্যবস্থা তো অবশ্যই হবে। সেই অপেক্ষাতেই আছি। এখন চলো একটু হেঁটে আসি। ওরা দুইজন মিলে অনেক জায়গায় যায়, সাথে ঘোরাঘুরিও করতে থাকে। এইদিকে আকাশ বাসায় আসে, সবাইকে অনেক খুশিতে দেখতে পেল। তাই আকাশ ভেবে নিয়েছে ঈশার বিয়ে বলে সবাই খুশি, কিন্তু এই খুশির পেছনে যে অন্য একটা কারণ আছে তা আকাশ কল্পনাও করতে পারেনি। সে কারণটা আপনারা ধৈর্য ধরে পড়তে থাকেন, অবশ্যই গল্পের ভিতরে তা নিয়ে আলোচনা করা হবে। এইদিকে দিন যতই যাচ্ছে ঈশার বিয়ে নিয়ে কাজ চলতে থাকে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। সবকিছুর আয়োজন কমিউনিটি সেন্টারে করতে থাকে। আকাশ ওর পরিবার আর রোজ ও সাজের বাবা মাকে আসতে বলেছে। এর সাথে ইরাকেও বলেছে ওর বাবাকে নিয়ে আসতে, কিন্তু আকাশ ভালোই করে জানে উনি কখনোই আসবেন না। সবাই চলে আসে ওখানে। আকাশ নিজের কাজ করতে থাকে, সবার সাথে মোলাকাত করতে থাকে। এইদিকে রোজ ওর বাবা মাকে নিয়ে ভিতরে গেল, আর সাজও ওর বাবা মাকে নিয়ে ভিতরে যেতে লাগলো। তবে সাজকে এতটাই সুন্দর লাগছিল যে এই রূপে যে কেউ প্রেমে পড়ে যাবে। সাজ আজকে এমনভাবে সেজে এসেছো, মনে হচ্ছে বিয়েটা তোমারই। কি যে বলেন না, বিয়ে বাড়িতে এসেছি, সেজে তো আসবই। আর যে কারণে সেজেছি তা আমার শোনা হয়ে গেছে। কি? কিছু না, আমি বরং আপনার বোনের ওখানেই যাই। এইদিকে সব মেহমানরাই চলে আসে। ঈশাকে সাজাচ্ছিল ইরা। কেননা ইরা অনেক আগেই এসেছে। আর রাসেল, ও তো সে বিয়ের 2 দিন আগ থেকেই আকাশকে কাজে সাহায্য করছে। এরপর সাজ, রোজ ও ইরা ওরা মিলে ঈশাকে সাজাচ্ছে, কিন্তু আকাশ খেয়াল করে ইরা রোজের সাথে অনেক কথা বলছে, তার সাথে রোজের বাবা মায়ের সাথেও। সেজন্য আকাশের একটু ভাবনার অবসান ঘটল। আচ্ছা, ওরা কি পূর্ব পরিচিত? এইদিকে বিয়ে শেষ হওয়ার পর খাওয়া দাওয়া শুরু হয়। সবাই খাবার খেতে থাকে। খাবার খেয়ে অনেকে চলে যায়। শুধু ইরা, সাজ ও ওর বাবা মা আর রোজ ও ওর বাবা মা আছে। আকাশদের পরিবারে তেমন আত্মীয় স্বজন নেই বললেই চলে। আর বাকি রইল রাসেদের পরিবার, ওনারাও থেকে গিয়েছে। এইদিকে সবাই মোটামুটি ব্যস্ত। তখন আকাশ খেয়াল করে রাসেদ রোজকে জড়িয়ে ধরে আছে, আর রোজও কিছু বলছে না, উল্টো ওর সাথে মিশে আছে। এইদিকে ঈশাকে বিদায় দেওয়া শেষ। আকাশ ও ওর বাবা মা কান্না করছিল। তবে মাঝে মাঝে ইরাও কিছুটা কান্না করে, তাও আকাশকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর আকাশ রাসেদ ও রোজের কাছে যায়। রোজ, জি স্যার। রাশেদের সাথে তোমার কি সম্পর্ক? না মানে স্যার, বলো বলছি। স্যার আমি আর রাশেদ একজন আরেকজনকে ভালোবাসি। আমাদের রিলেশন 1 বছরের, আর আমাকে টিউশনি করাতে রাশেদই আপনাকে বলেছিল।
রোজের কথা শুনে আকাশ রাশেদকে জড়িয়ে ধরেছিল। সত্যি তোর মতো বন্ধু হয় না। আমি এই জন্য রোজকে পড়াতে বলেছিলাম, কারণ রোজকে অন্য কেউ পড়ালে ওকে পটিয়ে নিবে, খারাপভাবে তাই আমি তোকে বলেছি পড়ানোর জন্য, কারণ আমি তো জানি আমার বন্ধুটা কেমন। আমি কিন্তু রাশেদের কথাই রাজি হইনি। মানে? হ্যাঁ, কারণ তুমি বললেই আমি রাজি হব কোনো ছেলের কাছে টিউশনি করবে। তুমি ভাবলে কি করে? তাহলে তুমি রাজি কেন হয়েছো? কারণ আমাকে এরা আপু বলেছিল, সেজন্য আমি রাজি হয়েছি, নয়তো হতাম না। কি ইরা তোমাকে চিনে? আরে ইরা আপু তো আমার মামাতো বোন। আপু আমাদের বাড়িতে প্রায় আসা যাওয়া করে, তাই আমি আপুর মোবাইল হাতে নিলে আপনার ছবি দেখতে পেতাম, কেননা আমি আপনার দুজনের ছবি মোবাইলের উপরে রেখেছি। এরপর রাশেদ যখন বলে তখন আমি আপনার ছবি দেখতে চেয়েছি। রাশেদ ছবি দেওয়াতে আমি আপনাকে চিনতে পারি। পরে আপুর সাথে আলাপ করেছি, আপু বলেছিল পড়তে, তাই। তার মানে ইরা সব করেছিল? হ্যাঁ স্যার। এইদিকে রাশেদ আর রোজ তখন কথা বলতে চলে যায়। অন্যদিকে ওরা যাওয়ার কিছুক্ষণ পর ওখানে ইরা আসে। ইরা আসাতে আকাশ ওকে জড়িয়ে ধরে। আকাশ এমনভাবে জড়িয়ে ধরেছে মনে হচ্ছে যেন ছেড়ে দিলে ওকে হারিয়ে ফেলবে। অন্যদিকে সাজ ও ওর বাবা মা মিলে আকাশের বাবা মায়ের সাথে কথা বলে চলে যায়। এখন পুরো কমিউনিটি সেন্টার ফাঁকা। আকাশ ওর পরিবারকে নিয়ে চলে আসে। এইদিকে ঈশার বিয়ে দিয়ে আকাশের পরিবার এখন খুশি, তবে তার সাথে আবারও অভাব ও অনটন লেগে থাকে, কেননা সব টাকা ঈশার বিয়ের পিছনে খরচ হয়ে যায়। বাবা এখন কি করব? তোমার চাকরি আর কয়েকদিন, কি থেকে কি করব ভেবে পাচ্ছি না। দেখি না কি হয়, তবে চিন্তা নেই, চাকরি রিটায়ার্ড হয়ে গেলে মাসে 3000 টাকা করে পেনশন পাবো, ওই টাকা দিয়ে চলে যাবে। বাবা এত খরচ কিভাবে চলবে? আমি দেখছি কিছু করা যায় কিনা। এইদিকে দিন যেতে থাকে, ওদের অবস্থাও ততই খারাপ হতে থাকে। দিন দিন ওদের পরিবারের অভাব অনটন লেগেই থাকে। এইদিকে আকাশও অনেক সমস্যার মধ্যে পড়ে থেকেছে, কেননা হঠাৎ করে 10 দিন হলো ইরা এখন আর আকাশের সাথে যোগাযোগ করছে না। আকাশ কল দিলেও কল ধরছে না। আকাশ ভেবেছিল ইরার পরীক্ষা, তাই এমনটা ভেবে আর কিছু বলেনি। অন্যদিকে প্রায় সময় সাজের বাবা মা আকাশদের বাড়িতে আসে। এতে করে আকাশ বুঝতে পারছে না কি করবে, কেননা দিন যতই যাচ্ছে আকাশের মনে ততই ভয়ের সৃষ্টি হচ্ছে। আকাশ তাই ইরাদের বাড়িতে যায়। ওখানে গিয়ে জানতে পারে ইরার বাবা ইরাকে নিয়ে আমেরিকা চলে যায়, আর কবে আসবে তাও বলতে পারছে না। এই কথা শুনে আকাশের মাথায় যেন আকাশ ভেঙে পড়ার অবস্থা, কেননা হঠাৎ করে ওখানে কেন যাবে তাই আকাশ বুঝতে পারছে না। অন্যদিকে আকাশ বাড়িতে আসে। আকাশ, তোর সাথে আমার কিছু কথা ছিল। কি কথা আব্বু? তুই তো সাজকে চিনিস। আমি যাকে টিউশনি করাতাম সে? হ্যাঁ, সাজের বাবা মা এসেছে। অনেকদিন ধরেই দেখেছি ওনারা তোমার কাছে আসতেছে, তাহলে তুমি কি কথা বলবে আমাকে? আমি চাই তোর আর সাজের বিয়েটা দিয়ে দিতে। সাজের বাবা মা বলেছে বিয়ের পর তোকে চাকরির ব্যবস্থা করে দিবে, আর বিয়ের সব খরচ ওনারা দিবে। তুই তো দেখেছিস সেই ঈশা আগে সব কাজ করত, কিন্তু তোর মা সব কিছু পারে না, তাই বলছিলাম কি। এইদিকে আকাশ কোনো কথাই বলছে না, তার কারণ তো পাঠকগণ আপনারা জানেনই। এইদিকে আকাশের কান্নার কারণ তো আপনারা জানেনই।